প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি তড়িৎ প্রবাহ ও অহমের সূত্রের পার্ট 2 নিয়ে, যেখানে আমরা তড়িৎ চালক বল এবং তড়িৎ কোষ সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। দাদা, আমরা জানি একটি তড়িৎ উৎসের সাহায্যে যে কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রবেশ সৃষ্টি করে আমরা সেই পরিবাহীতে লাগাতার তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারি। আমরা আরো জানি আমাদের তড়িৎ উৎস হচ্ছে এমন একটি ব্যবস্থা বা ডিভাইস যেখানে বাহ্যিক শক্তি অর্থাৎ রাসায়নিক, যান্ত্রিক, আলোক বা অন্যান্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই সম্পর্কে যদি এখন পর্যন্ত কোথাও কোনো রকম সমস্যা থেকে থাকে তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। ওকে, একদম ঠিক। তাহলে চলো এরপর আরো কয়েকটা বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো ভাই, এখন যদি বলা হয় আমাদের ভি ইজ গ্রেটার দেন ভিবি, মানে আমাদের এ প্রান্তের বিভবটা উচ্চ এবং বি প্রান্তের বিভবটা নিম্ন, তাহলে বলো তো আমাদের তড়িৎ প্রবাহিত হবে কোন দিক থেকে কোন দিকে? তাহলে আমরা সবাই জানি দাদা, আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ কি এই এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হবে, ঠিক কিনা? একদম ঠিক। এরপর আরেকটা বিষয় সম্পর্কে আমাকে বলো, আমরা আমাদের এই পরিবাহীতে লাগাতার তড়িৎ প্রবাহ সৃষ্টি করার জন্য কি করেছি? দুই প্রান্তের মধ্যে বিভব প্রবেশ সৃষ্টি করেছি, মানে নিম্ন বিভবকে নিম্ন রেখে দিয়েছি এবং উচ্চ বিভবকে উচ্চ রেখে দিয়েছি। কিভাবে? আমরা একটা তড়িৎ উৎসের সাহায্যে কি করছি রে? আমরা একটা তড়িৎ উৎসের সাহায্যে নিম্ন বিভব থেকে তড়িদাধান তুলে নিয়ে আমরা আমাদের উচ্চ বিভবে পাঠাচ্ছি। তার জন্য আমাদের নিম্ন বিভব নিম্নে থাকছে, কারণ কি এখান থেকে আমরা তড়িদাধান উঠিয়ে নিচ্ছি, আর উচ্চ বিভব উচ্চেই থাকছে, কারণ কি এখানে যতগুলা বার হচ্ছে ততগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। মানে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা নিম্ন বিভব থেকে তড়িদাধান তুলে নিয়ে উচ্চ বিভবে পাঠাচ্ছি এবং উচ্চ বিভব থেকে আমাদের পরিবাহীর মধ্য দিয়ে তড়িদাধান প্রবাহিত হয়ে আবার এই নিম্ন বিভবে যাচ্ছে। মানে এখন যদি বলা হয় যে আমাদের তড়িদাধান কোন পথে দিয়ে প্রবাহিত হয়, তাহলে পরিষ্কার বলতে পারবো যে আমাদের মুক্ত তড়িদাধান এই পুরো অবিচ্ছিন্ন পথটার মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এই পুরো অবিচ্ছিন্ন পথটার মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আর এই পুরো অবিচ্ছিন্ন পথটা অর্থাৎ এ সি বি পি এ সিবিপি এ, এই পুরো অবিচ্ছিন্ন পথটাকে বলা হয় আমাদের তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। এটা কিন্তু মাথার মধ্যে রাখো। ওকে দাদা, একদম ঠিক। তাহলে যদি বলা হয় যে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট কি, তাহলে কি বলবো? আমাদের মুক্ত তড়িদাধানের প্রবাহ পথে যদি কোনো ছেদ থাকে না, অর্থাৎ আমাদের যে অবিচ্ছিন্ন পথটার মধ্য দিয়ে তড়িৎ মুক্ত তড়িদাধান প্রবাহিত হয়, সেই পথটিকে বলা হয় তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। এটা আশা করি বুঝতে পেরেছো। একদম ঠিক। তাহলে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট সম্পর্কে আশা করি কোনো সমস্যা নাই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে। ওকে দাদা, একদম ঠিক। তো চলো ভাই, এরপর আমরা এই জল প্রবাহের দিকে একবার তাকাই। ঠিক আছে ঠিক আছে, চলো। তো দেখো আমাদের জল প্রবাহ কি করে হচ্ছে এই নলের মধ্যে, তাহলে পরিষ্কার বলতে পারি কি যে আমরা এখানে হায়ার লেভেল এবং আমরা এইখানে লোয়ার লেভেলটা মেনটেন করেছি। আর যতক্ষণ পর্যন্ত আমাদের হায়ার আর লোয়ার লেভেল মেনটেন থাকবে ততক্ষণ পর্যন্তই আমাদের এই নলের মধ্য দিয়ে জল প্রবাহিত হবে।
আর সেটিকে অর্থাৎ কি হায়ার আর লোয়ার লেভেলটা মেনটেন করার জন্য আমরা কিন্তু একটা পাম্প ব্যবহার করেছি। ঠিক আমরা যেমন এখানে নিম্ন বিভব আর উচ্চ বিভবটা মেনটেন করার জন্য আমরা একটি তড়িৎ উৎস ব্যবহার করেছি। ঠিক আছে, একদম। আরে একটা কথা দেখো ভাই, আমাদের এই তড়িৎ উৎস কি করছে? আমাদের বিভব প্রভেদটা বজায় রাখছে, ঠিক কিনা? তো তড়িৎ উৎসে যদি দুই একটা এক্সাম্পল বলা হয় তাহলে বলে দিবে কি তড়িৎ কোষ। ঠিক আছে, তড়িৎ কোষ একটা হচ্ছে কি তড়িৎ উৎস, কি হচ্ছে একটা তড়িৎ উৎস। কারণ কি দেখো, এই তড়িৎ কোষটা আছে না, সেই তড়িৎ কোষের জন্যই কিন্তু তড়িৎ কোষ যেটা আছে সেই তড়িৎ কোষের জন্য কিন্তু আমাদের একটা পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ বজায় থাকে। তার জন্য আমরা তড়িৎ কোষকে একটি তড়িৎ উৎস বলতে পারি, বা তড়িৎ কোষকে একটা আমরা তড়িৎ উৎস হিসেবে দেখতে পারি। তাহলে বলতে পারি কি তড়িৎ কোষ ডায়নামো। ঠিক আছে, ডায়নামো হচ্ছে একটা ডিভাইস। এই তড়িৎ কোষ আর ডায়নামো সম্পর্কে আমরা জানবো চিন্তার কোনো কারণে একদম আরামসে। তাহলে কি হচ্ছে, আমাদের তড়িৎ উৎস বলতে আমরা বলতে পারি, তড়িৎ উৎস এক্সাম্পল বলতে পারি কি তড়িৎ কোষ এবং ডায়নামো। আরো অনেকগুলো আছে যে সম্পর্কে আমরা পরে জানবো। ওকে, তো ঠিক আছে, আবার চলে আসছি মার্কেটের মধ্যে। তাহলে কি আমরা এখানে হায়ার লেভেল আর লোয়ার লেভেলটা মেনটেন করার জন্য আমরা এখানে একটা পাম্প ইউজ করছি। ঠিক তেমনই আমরা একটা পরিবাহী দুই প্রান্তের মধ্যে বা দুটো বস্তুর মধ্যে বিভব প্রভেদটা মেনটেন করার জন্য, অর্থাৎ উচ্চ বিভব আর নিম্ন বিভবটা মেনটেন করার জন্য আমরা একটা তড়িৎ উৎস অর্থাৎ তড়িৎ কোষ বা ডায়নামো বা কোনো একটা জিনিস যেটা তড়িৎ উৎস বটে সেটা আমরা কিন্তু ইউজ করছি। ঠিক আছে, চলো, কোনো সম্পর্কে নাই, মানে কোনো সন্দেহ নাই। এরপর দেখো, তো এখন যদি আমরা এই পাইপটার মধ্যে একটা স্টপ কি স্টপ কি রে, আমরা যখন যে কয়েল থাকে না আমাদের নল, সেখানে আমরা যখন ঘুরাই দিই তখন কি হয়, জলটা বার হয়, আবার বন্ধ করে দিই, সেটা হচ্ছে স্টপ। মানে আমরা যখন এই যে একটা নল আছে, এবার এটার মধ্য দিয়ে জলটা বার হয় তখন কি করি, আমরা একটা স্টপ বা একটা ভাল্ব ব্যবহার করি। সেই ভাল্বটা আমরা এই দিকে ঘুরালে কি হয়, এটা বন্ধ হয়ে যায়, মানে ক্লোজ হয়ে গেল। তখন কিন্তু আর নিচের দিকে পাইপটা দিয়ে জল পড়ে না। এরপর যখন আমরা এটাকে অন করে দিব, মানে এটাকে আমরা ঘুরাই দেবো এই সাইডে, আবার এই সাইড রিটার্ন করে দেবো, তখন কি হবে, এটা আমাদের ওপেন হয়ে যাবে। তখন কিন্তু বৃষ্টি আমাদের পড়ে বা জল আমাদের পড়ে, এটা আমরা বলতে পারি, ঠিক কিনা, একটা নলের সাহায্যে। তো সেটাকে বলা হয় আমাদের স্টপ বা একটা ভাল্ব। বুঝতে পেরেছো, একদম ঠিক। তো এখন যদি আমরা এখানে একটা স্টপ ব্যবহার করি এবং সেই স্টপটা যদি আমরা এখন অন করে রাখি, তাহলে কি হবে, আমাদের এই পাইপটা কিন্তু কানেক্টেড থাকবে, মানে অবিচ্ছিন্ন অবস্থায় থাকবে। আর তখন কিন্তু কি হবে, এর মধ্যে দিয়ে জলটা পথে উঠবে পাইপের সাহায্যে, আবার এখানে যাবে, মানে তখনই কিন্তু আমাদের দুই প্রান্তের মধ্যে আমাদের জলের লেভেলটা মেনটেন থাকবে, উচ্চ আর নিম্ন লেভেল, ঠিক না, যখন আমাদের অন থাকবে। এরপর যদি আমরা এই ভালভটাকে অফ করে দিই তখন কি হবে, আর কিন্তু পাইপটা কানেক্টেড থাকবে নাই, এটা এই সাইডে ঘুরে যাবে। তখন কি হচ্ছে, এখানে কিন্তু আর কোন রকম কানেক্টেড অবস্থায় আমাদের পাইপটা নাই। আর কানেক্টেড অবস্থায় পাইপটা নাই মানে কি বলতে পারি, যে আমাদের এটার অপর দিকে কিন্তু আর জলটা অপর দিকে উঠবে নাই, মানে তখন কিন্তু আর আমাদের এই উচ্চতা জলের লেভেলটা থাকবে নাই, তখন সেম চলে আসবে, এবং মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেম লেভেলটা চলে আসবে, এবং আর কিন্তু সেই নলটার মধ্য দিয়ে জলপ্রবাহ সৃষ্টি হবে নাই, বা জল এদিক থেকে এদিকে আর প্রবাহিত হবে নাই, মানে কোনো দিকে প্রবাহিত হবে না, তখন আর জল লেভেলটা কি হবে, সেম থাকবে। এটা বলতে পারি নিশ্চয়। তাহলে কি বলতে পারছি, যে আমরা একটি স্টপ যদি এখানে ব্যবহার করি এবং সেই স্টপটা যখন আমরা অন অবস্থায় রাখি তখন কিন্তু এই নলের মধ্য দিয়ে জলটা প্রবাহিত হয়। এরপর যখনই আমরা এই স্টপটাকে অফ করে দিই তখন কিন্তু আর আমাদের এই নলের মধ্য দিয়ে জলটা প্রবাহিত হতে পারবে না। পারবে কি না, একদম পারবে না। ঠিক তেমনই ভাই, আমরা এখানে স্টপের মতোই যদি আমরা এখানে একটা সুইচ ব্যবহার করি, সুইচ কি, আরে ভাই আমরা সুইচ সবাই জানি, সুইच मारो फैन चलेगा, स्विच ऑफ कर दो फैन नहीं चलेगा, स्विच ऑन करो लाइट जलेगा, स्विच ऑफ করে দাও লাইট नहीं जलेगा। তো ওই সুইচটা হচ্ছে এই সুইচটা। আর আমাদের বাড়িতে সার্কিটটা আছে তড়িৎ বর্তনী, যখন সুইচটা আমরা অন করছি না তখন লাইটটা জ্বলছে,
ঠিক সেরকম ব্যাপারটা এখানে ঘটছে। আর সেই ব্যাপারটাই হচ্ছে এটা এটা আমরা এখানে পড়ছি থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি আমরা ইউজ করেছি আমাদের বাড়িতে। প্র্যাকটিক্যালি দেখাতে পারবো, একটা ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? সেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো, অনেক কিছু আছে আমাদের প্র্যাকটিক্যালি, ঠিক আছে? মানে বাড়িতেই আছে, ওকে, তো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে সুইচ একটা ব্যবহার করি এবং সেই সুইচটা যদি আমরা অন করি, তখন আমাদের এই তারটা কিন্তু এখানে কানেক্টেড হয়ে যাবে। মানে তখন বলতে পারে কি যে আমাদের এই পথটা কিন্তু অবিচ্ছিন্ন অবস্থায় আছে, বলতে পারে কিনা? একদম ঠিক। তো এইটাকে বলা হয় কি জানো তো, এখানে কি হচ্ছে, বদ্ধ আছে কিনা, বদ্ধভাবে ছিন্ন আছে। এখন তাহলে বলতে পারে কি যে যখন আমরা আমাদের একটা ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীতে একটা সুইচ ব্যবহার করি এবং সেই সুইচটা যখনই আমরা অন অবস্থায় রাখি, তখন কিন্তু আমরা সেটাকে বলতে পারি একটা অবিচ্ছিন্ন বা বদ্ধ বর্তনী। কি বলতে পারি? অবিচ্ছিন্ন বা বদ্ধ বর্তনী, ঠিক আছে? তাহলে বদ্ধ বর্তনী বা কি বলতে পারি? ক্লোজ সার্কিট, ওকে। কি বলতে পারি? ক্লোজ সার্কিট। তাহলে কি বলি? যখন আমাদের এই সুইচটা, ঠিক আছে, যখন সুইচটা অন থাকে তখন আমরা এই বর্তনীকে বলবো একটা ক্লোজ বর্তনী। আবার বলছি, ক্লোজ বা বদ্ধ বর্তনী। আবার বলবো কি, আরেকবার বলছি, দেখো আমরা এখন একটা সুইচ এখানে ব্যবহার করেছি এবং সুইচটা যখনই আমরা অন করছি তখন কি হচ্ছে, সেই সুইচটা অন করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কি হচ্ছে, এই তারটা আমাদের কানেক্টেড হচ্ছে, হচ্ছে কিনা? তো তখন কিন্তু দেখতে পাচ্ছি যে এর মধ্যে কোথাও কোন রকম ছেদ আর নেই। আর যখন কোন রকম কোথাও ছেদ নেই বর্তনীতে, তখন আমরা এটাকে বলতে পারি কি, একটা বদ্ধ বর্তনী বা একটা ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিট, ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী। তাহলে কি, যখন আমাদের সুইচটা অন অবস্থায় থাকবে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বর্তনীতে কোন রকম ছেদ কিন্তু নেই, কোথাও কোনো ছেদ নেই। তাই আমরা বলতে পারি তখন সেই বর্তনীটাকে একটা বদ্ধ বর্তনী বা একটা ক্লোজ সার্কিট। এরপর আমরা যখনই আমাদের সুইচটাকে অফ করে দিব তখন কি হবে, এখানে কিন্তু আর কানেক্টেড থাকবে না, অর্থাৎ সেটা একটু বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে তখন বলতে পারি কি যে আমাদের এখানে ছেদ আছে। তাহলে সুইচটা আমরা যখনই অফ করছি তখন কিন্তু আমাদের এই বর্তনীতে একটা ছেদ সৃষ্টি হচ্ছে এবং সেই ছেদটা থাকার জন্যই আমরা একে বলতে পারি কি, আমাদের ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী, বলতে পারে কিনা সেটা কমেন্ট আমাকে জানাও। তাহলে বলো তো, ক্লোজ সার্কিট আমরা কখন বলি? যখন আমাদের সুইচটা অন থাকছে, মানে যখন আমাদের বর্তনীতে কোনো ছেদ কিন্তু নেই। যখন আমরা অন করছি, যখন আমাদের বর্তনীতে কোনো ছেদ কিন্তু নেই, তখন তাকে আমরা বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট বলবো। এরপর যখনই আমরা এই সুইচটা অফ করব, অর্থাৎ যখনই আমরা এই বর্তনীতে একটা ছেদ করব, তখনই কিন্তু তাকে আমরা বলবো মুক্ত বর্তনী বা ক্লোজ সার্কিট। আর এখানে আমরা পরিষ্কার একটা কথা বলতে পারি যে আমাদের যখন ক্লোজ সার্কিট থাকে অর্থাৎ সুইচটা অন থাকে, তখনই কিন্তু আমাদের এই পরিবাহিতে তড়িৎ প্রবাহিত হবে। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা? পরিষ্কার দেখো, পরিষ্কার করে দেখো, পরিষ্কার করে বোঝার চেষ্টা করো। যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? একদম কুল रहने का। ওকে ওকে ওকে। তো দেখতে পাচ্ছি যখন আমাদের বর্তনীটা একটা বদ্ধ বর্তনীতে থাকে বা ক্লোজ সার্কিট থাকে, তখন কিন্তু সেই পরিবাহিতে আমাদের তড়িৎ প্রবাহিত হয়। এরপর যখনই আমরা আমাদের সুইচটা অফ করে দিব, অর্থাৎ কি হবে, আমরা যখনই আমাদের বর্তনী ছেদ করব বা যখনই আমাদের বর্তনীটা ওপেন সার্কিট বা মুক্ত বর্তনীতে থাকবে, তখন কিন্তু তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, ঠিক আছে? মাথায় ঢুকলো? একদম। তাহলে পুরো অবিচ্ছিন্ন পথটা হচ্ছে আমাদের একটা বর্তনী এবং আমরা সেই বর্তনীকে দুটি অবস্থায় দেখতে পারি। একটা হচ্ছে আমাদের বদ্ধ বর্তনী, একটা হচ্ছে আমাদের মুক্ত বর্তনী, বা একটা হচ্ছে ক্লোজ সার্কিট এবং একটা হচ্ছে কি আমাদের ওপেন সার্কিট। এবং আমাদের যখন বর্তনীটা যখন বর্তনীর মধ্যে যখন এই বর্তনীর পুরো পথটার মধ্যে কোথাও ছেদ নেই, অর্থাৎ সুইচটা অন অবস্থায় আছে, তখন আমরা সেটাকে বলতে পারি ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী। এবং যখনই আমাদের এই বর্তনীটা বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট হিসেবে থাকে, তখন কিন্তু আমরা তাকে বলতে পারি যে তার
সেই ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী অবস্থায় থাকার জন্যই সেই বর্তনী দিয়ে অর্থাৎ সেই পরিবাহের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে। এরপর আমরা বলতে পারি যে আমাদের বর্তনীটা যখন ওপেন ওপেন সার্কিট বা আমাদের মুক্ত অবস্থায় থাকে তখন কিন্তু সেই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, এটা আমরা পরিষ্কার বলতে পারি। ঠিক কিনা? একদম ঠিক দাদা, একদম ঠিক জিনিস, কোনো সমস্যা নেই। ভেরি গুড। কোনো সমস্যা যখন নেই, আরেকটা কথা আমরা জেনে নিই, চলো সেটা অনেক সহজে। দেখো ভাই, আমাদের এই যে বর্তনী আছে না, এই বর্তনীটা আছে, এই বর্তনী বা আমাদের এই ইলেকট্রিক সার্কিটটার, এই বর্তনী বা ইলেকট্রিক সার্কিটের একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে কি আমাদের তড়িৎ প্রবাহের সুষমতা। কি বলা হয়? ইউনিফর্মিটি অফ ইলেকট্রিক কারেন্ট। ইউনিফর্মিটি অফ ইলেকট্রিক কারেন্ট। ওকে, তো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য আমাদের এই বর্তনীর। কিরকম বৈশিষ্ট্য সেই সম্পর্কে বোঝো, ঠিক আছে? চলিয়ে বুঝাতা হ্যাঁ, একদম সহজ জিনিস। আর হ্যাঁ, আমাদের ক্লাসের মধ্যে বিরক্তি লাগছে নাকি সেটা কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? যাতে পরে ক্লাসে আর বিরক্তিকর সৃষ্টি না হয় সেই সম্পর্কে আমি ধ্যান রাখবো, আর আরো বেশি মজার সাথে আমরা জানবো। আর আমাদের ক্লাস কয়েকদিন লেট হলো, তার কারণটা হচ্ছে যে আমি ছিলাম না বাড়িতে, একটা মারা গেছে রিলেটিভ, তো সেখানে গেছিলাম। আরে বাদ দাও, তোমরা জিজ্ঞেস তো করনি না, কোনো ব্যাপার নেই, আমি সিলেবাস শেষ করে দেবো, ঠিক আছে? চিন্তা করার কারণে। ওকে, ঠিক আছে। तो देखो, तो अब हम लोग সুইচ को इसको हटा रहे हैं। ওকে, ঠিক আছে। মানে সুইচটা যখন অন অবস্থায় থাকে, মানে এখন বলতে পারে কি সুইচটা অন অবস্থায় আছে, মানে বলো তো আমরা এই বর্তনীকে কি বর্তনী বলতে পারি? কি অবস্থায় আছে আমাদের বর্তনীটা? তাহলে পরিষ্কার বলো, এটা এখন আমাদের বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট হিসেবে কাজ করছে, ঠিক আছে? বা ক্লোজ অবস্থায় আছে। নিশ্চয় দাদা। তো যখন আমাদের এই বর্তনীটা বদ্ধ বর্তনী অবস্থা থাকে বা ক্লোজ সার্কিট অবস্থা থাকে বা ক্লোজ থাকে, তখন কি হয়? তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। আরে ইয়ার, মুক্ত ধনাত্মক তড়িদাধান প্রবাহিত হয়, আর সেটাকে তো আমরা বলি তড়িৎ প্রবাহ। ঠিক কিনা? একদম ঠিক। মানে আমরা এই পরিবাহের মধ্যে দেখতে পাচ্ছি কি মুক্ত তড়িদাধান প্রবাহিত হচ্ছে, এখানেও প্রবাহিত হচ্ছে, এখানেও প্রবাহিত হচ্ছে। মানে পুরো বর্তনীটা দিয়ে বা পুরো সার্কিটটা দিয়ে বলতে পারি কি আমাদের মুক্ত ধনাত্মক তড়িদাধান প্রবাহিত হচ্ছে, বলতে পারি তো? একদম ঠিক। তো আমরা বলতে পারি যে যখন আমাদের সার্কিটটা বদ্ধ অবস্থায় থাকে তখন সেই ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে আমাদের মুক্ত তড়িদাধান কি হয়? মুক্ত তড়িদাধানের প্রবাহের হার কিন্তু সব জায়গায় প্রত্যেকটা পথে কিন্তু আমাদের সেম থাকে। যখন আমাদের তড়িদাধান এইখান দিয়ে প্রবাহিত হয় তখন যত থাকে হারটা, প্রবাহের হারটা যা থাকে এখানে প্রবাহিত হয় তখন সে প্রবাহের হারটা সেমই থাকে। তার জন্য আমরা আমাদের তড়িৎ প্রবাহের সুষমতা বা আমরা বলতে পারি যে ইউনিফর্মিটি অফ ইলেকট্রিক সার্কিট বা ইউনিফর্মিটি অফ কি, হ্যাঁ, ইউনিফর্মিটি অফ ইলেকট্রিক কারেন্ট, এটা আমরা বলতে পারি। ওকে, মানে কি বলতে পারি যে আমাদের এখানে বলো, এখানে বলো, এখানে বলো, প্রত্যেকটা প্রত্যেকটা পথের এই পুরো পথটা, এই পুরো বর্তনী বা পুরো পথটার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের তড়িৎ প্রবাহের হারটা সেমই হয়, আর সেটাকে আমরা ইউনিফর্মিটি বলি। বুঝতে পেরেছো? একদম ঠিক। তো এটা হচ্ছে কি আমাদের একটা তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটের বৈশিষ্ট্য, এটা মাথার মধ্যে রাখবে। কোনো সমস্যা হলে আবার কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? চলো, তো দেখো ভাই, এরপর আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানতে পারি। কি বলতো? আমরা আমরা দেখতে পেলাম যে আমাদের তড়িৎ বর্তনী কি কি অবস্থায় থাকতে পারে। তো দুটি অবস্থায় থাকতে পারে, অর্থাৎ কি আমরা তড়িৎ বর্তনীকে অবস্থার দিক থেকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি বদ্ধ বর্তনী, একটা হচ্ছে কি আমাদের মুক্ত বর্তনী, ওপেন সার্কিট এন্ড ক্লোজ সার্কিট। এটা আমরা দেখতে পেলাম। আমাদের তড়িৎ বর্তনী দুটো অবস্থায় থাকতে পারে, হয়তো বদ্ধ বদ্ধ অবস্থায় বা হয়তো আমাদের মুক্ত অবস্থায়, এটা আমরা দেখলাম। এরপর আমরা আমাদের তড়িৎ বর্তনীকে দুটি পার্টে আবার ভাগ করতে পারি, দুটি পার্টে আবার ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা আমাদের তড়িৎ যে বর্তনী রয়েছে পুরো পথটা, এই পুরো তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটকে দুটি পার্টে ভাগ করতে পারি। হয়তো এই পার্টটাকে আলাদা বলা হয় আর এই পার্টটাকে আলাদা বলা হয়। তাহলে আমরা আমাদের তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটকে কি কি পার্টে
এমন কি কি নাম দিই আর কেন নাম দিই সেই সম্পর্কে চলো বোঝা যাক। তাহলে চলো আমরা কি বলতে পারি যে আমরা ইলেকট্রিক, ওকে ওকে আরে আর ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিট বা আমাদের এই তড়িৎ বর্তনীকে আমরা দুটি পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অন্তবর্তনী, ঠিক আছে, বা ইন্টারনাল অন্তবর্তনী বা ইন্টারনাল সার্কিট, এবং আরেকটা হচ্ছে আমাদের সরি বহির্বর্তনী, বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট। তাহলে কি আমরা আমাদের ইলেকট্রিক সার্কিট বা আমাদের তড়িৎ বর্তনী দুটি অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে বদ্ধ অবস্থায়, একটা হচ্ছে আমাদের মুক্ত অবস্থায়। যখন বদ্ধ অবস্থায় থাকে তখন বলতে পারি সেটাকে মধ্যবর্তনী বা বলতে পারি ক্লোজ সার্কিট, এবং যখন আমাদের মুক্ত অবস্থায় থাকে তখন আমরা বলতে পারি কি সেটাকে মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট। ঠিক আছে কিনা? একদম ঠিক। এরপর আমরা আমাদের অবস্থা দিক থেকে আমরা দেখছি না, এখন আমরা আমাদের পুরো যে সার্কিটটা আছে না, পুরো ইলেকট্রিক সার্কিট কে আমরা কিন্তু দুটি পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্তবর্তনী বা ইন্টারনাল সার্কিট এবং আরেকটা হচ্ছে আমাদের বহির্বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। দেখো আমাদের এই যে রয়েছে এসিবি, ঠিক আছে, কি রয়েছে এ সিবি, মানে আমাদের এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমাদের এখান পর্যন্ত এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলে থাকি আমাদের বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট। কি বলে থাকি? বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের এখান পর্যন্ত সার্কিটটার, পুরো সার্কিটটার এখান থেকে অর্থাৎ এ থেকে আমাদের বি পর্যন্ত এই এসিবি, এই পার্টটাকে আমরা বলে থাকি আমাদের বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট। এটা মাথার মধ্যে রাখো বুঝছেন? ওকে, এক্সটার্নাল সার্কিট, ঠিক আছে। এবং আমাদের এই ভি সি এ মানে আমাদের এই এখান থেকে এই যে পুরো অংশটা, এখান থেকে পুরো অংশটা, ঠিক আছে, এইখান থেকে, ঠিক আছে, এখান থেকে পুরো অংশটা, এই পার্টটাকে আমরা বলে থাকি আমাদের ইন্টারনাল। কেন বলি সেটা বলছি, ঠিক আছে, ইন্টারনাল সার্কিট বা আমাদের অন্তবর্তনী। তো চলো ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের তড়িৎ বর্তনীকে দুটি পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ইন্টারনাল সার্কিট বা অন্তবর্তনী এবং আরেকটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সার্কিট বা বহির্বর্তনী। তো কি আমরা আমাদের এই ভিপিএ, কি রে, সরি, বিপিএ, বিপিএ, আমরা আমাদের এই ভিপিএ মানে এই যে এখান থেকে এই পুরো সার্কিটটা, এখান থেকে এই পার্টটাকে আমরা বলে থাকি আমাদের ইন্টারনাল সার্কিট বা অন্তবর্তনী, এবং আমরা আমাদের এখান থেকে এখান পর্যন্ত যে পার্টটা, সেই পার্টটাকে বলে থাকি আমরা কি আমাদের এক্সটার্নাল সার্কিট বা বহির্বর্তনী। এবার চলো বুঝে নেওয়া যাক যে আমরা আমাদের এই অপরের পার্টটাকে আমরা অর্থাৎ আমরা আমাদের এই ভিপিএ এই পার্টটাকে আমরা কেন ইন্টারনাল সার্কিট বা আমরা অন্তবর্তনী বলে থাকি। তো সেই সম্পর্কে বোঝো ভাই, আমরা কেন অন্তবর্তনী বা ইন্টারনাল সার্কিট বলে থাকি সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। ঠিক আছে, দেখো আমরা কি জানি, আমাদের এই পার্টটার কাজ কি? আমরা সবাই জানি যে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে আমাদের এই পরিবাহীটার মধ্য দিয়ে, এই পার্টটার মধ্য দিয়ে। তো আমরা এই এতগুলা পার্ট মানে আমরা এই ভিপিএ এই অংশটা আমরা কেন লাগাচ্ছি? কেন লাগাচ্ছি? যাতে আমাদের এই পরিবাহীটার দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদটা বজায় থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভব প্রভেদ বজায় থাকার জন্য কিন্তু আমাদের এই পরিবাহীতে লাগাতার তড়িৎ প্রবাহিত হচ্ছে। পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই, একদম ঠিক। তো চলো দেখো, আমরা এখানে বলতে পারি যে আমরা এখানে বলতে পারি যে আমরা আমাদের এই পরিবাহের দুই প্রান্তের মধ্যে বিভব প্রবেশটা সৃষ্টি করার জন্য আমরা একটা তড়িৎ উৎস কাজে লাগিয়েছি, এবং জানি যে আমাদের তড়িৎ উৎসের জন্যই কিন্তু আমাদের এই পরিবাহিতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে আছে, এটা বলতে পারি। তাহলে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে কার জন্য? আমাদের তড়িৎ উৎসের জন্য। এবং আমাদের তড়িৎ উৎস কি করে, কি বলবো, আমাদের তড়িৎ উৎস কি করে রে? শক্তির দিক থেকে দেখো, শক্তির দিক থেকে আমাদের তড়িৎ উৎস কি করে?
আমাদের তড়িৎ উৎস বাহ্যিক শক্তি মানে রাসায়নিক, যান্ত্রিক, আলোক বা অন্যান্য কোনো প্রকার শক্তি, মানে বাইরে থেকে কোনো একটা, যতগুলো আছে বা কোনো একটা, ঠিক আছে, বাইরে থেকে বাহ্যিক শক্তিকে আমাদের তড়িৎ শক্তি কি করে, না আমাদের তড়িৎ উৎস তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এটা বলতে পারে কিনা? একদম ঠিক হয়। মানে বলতে পারে কি যে আমাদের পরিবাহিতে, আমাদের বর্তনীতে তড়িৎ উৎসের অন্তর্গত হচ্ছে আমাদের এই পার্টটা। এটা বলতে পারে কিনা বলো কমেন্টে। আশা করি বুঝতে প্রবলেম হলো। আবার বলছি, চাপের কোনো ব্যাপার নাই। দেখো আমরা জানি আমাদের এই পার্টটা কি করছে, এই পার্টটা আমাদের বাইরে থেকে কোনো প্রকার শক্তি বা বাহ্যিক শক্তি যেমন রাসায়নিক, যান্ত্রিক, আলোক বা অন্য কোনো প্রকার শক্তি, মানে আমাদের এই পার্টটা বাইরে থেকে কোনো শক্তিকে তড়িৎ শক্তির অন্তর্গত করছে। কি করছে? বাইরে থেকে আসা, বাইরে থেকে কোনো শক্তিকে নিয়ে তড়িৎ শক্তির অন্তর্গত করছে। তার জন্য এই পার্টটাকে আমরা বলে থাকি কি অন্তর্বর্তনী। কি হচ্ছে এখানে? আমাদের তড়িৎ শক্তির অন্তর্গত হচ্ছে এই পার্টটার জন্য। তাই এই পার্টটাকে আমরা বলে থাকি ইন্টারনাল সার্কিট বা অন্তর্বর্তনী। কেন বলে থাকি বুঝতে পারলে? কেন আমরা আমরা কেন আমরা এই পার্টটাকে আমরা অন্তর্বর্তনী বা ইন্টারনাল সার্কিট বলে থাকি? আশা করি মাথার মধ্যে গেছে। কি হচ্ছে তাহলে? কি হচ্ছে আমাদের এই পার্টটাতে, আমাদের এই পার্টটাতে বাইরের কোন প্রকার শক্তি তড়িৎ শক্তির অন্তর্গত হচ্ছে। তার জন্য আমরা এই পার্টটাকে বলে থাকি অন্তর্বর্তনী বা ইন্টারনাল সার্কিট। ঠিক কিনা? একদম ঠিক দাদা। এরপর আমরা আমাদের এই পার্টটাকে কেন বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট বলে থাকি সেই সম্পর্ক একটু বুঝে নি। দেখো ভাই, আমাদের এই পরিবাহের মধ্য দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করছে, মানে এর মধ্য দিয়ে কি হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর এখান দিয়ে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, মানে কি বলতে পারি যে আমরা এখানে কিন্তু কি করব, আমরা লাইটটাকে লাগাবো, আমরা আমাদের ফ্যানকে লাগাবো, আমরা আমাদের ফ্রিজকে লাগাবো। এই সম্পর্কে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পার্টটাতে কি হচ্ছে? তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, মানে বাইরের কোন শক্তি তড়িৎ শক্তির অন্তর্গত হচ্ছে। আর আমরা তার জন্য এই পার্টটাকে বলতে চাচ্ছি কি ইন্টারনাল সার্কিট বা অন্তর্বর্তনী। এবং আমাদের এই পার্টটা কি হচ্ছে? এই পার্টটাতে কিন্তু আমরা আমাদের ফ্যান, লাইট, ফ্রিজ সমস্ত কিছু আমরা ব্যবহার করছি। তাহলে কি দেখতে পাচ্ছি যে এর মধ্য দিয়ে ফলো করা আমাদের ইলেকট্রিক কারেন্ট কিন্তু কি হচ্ছে রে, লাইটটাতে আমাদের কি হচ্ছে? তড়িৎ শক্তিটা আলোক শক্তি হিসেবে বার হয়ে যাচ্ছে। এবং ফ্যানটার জন্য আমাদের এই তড়িৎ শক্তি এখান থেকে যান্ত্রিক শক্তি হিসেবে বার হয়ে যাচ্ছে। ফ্রিজটাতেও তাই। কিরে 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 বুঝতে পেরেছো তো? বেশি কথা বলছি না, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। আশা করি কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় প্লিজ কমেন্ট মে জরুর বাতানা। ওকে, ঠিক আছে। তাহলে আবার বলছি যে আমাদের এখানে, আমাদের এই পার্টটাতে তড়িৎ শক্তি, অন্য কোনো প্রকার শক্তি বা বাহ্যিক শক্তি, তড়িৎ শক্তি এখানে অন্য কোন প্রকার শক্তি অর্থাৎ আলোক শক্তি, রাসায়নিক শক্তি বা যান্ত্রিক শক্তি হিসেবে বার হয়ে যাচ্ছে। তাই এটাকে আমরা বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট বলছি। এবং আমাদের এই পার্টটার মধ্যে বাহ্যিক শক্তি তড়িৎ শক্তির অন্তর্গত হচ্ছে। তাই আমরা বলতে পারি পার্টটা কি অন্তর্বর্তনী বা ইন্টারনাল সার্কিট। তাহলে চলো এই পার্টটাকে বলা হয় আমাদের অন্তর্বর্তনী, এই পার্টটাকে বলা হয় বহির্বর্তনী। কেন বলা হয় সেই সম্পর্ক বুঝলাম। আমরা কি বলতে পারি আমাদের এই অন্তর্বর্তনী বা ইন্টারনাল সার্কিটে বাহ্যিক শক্তি যেমন যান্ত্রিক, আলোক, রাসায়নিক বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে উৎপন্ন হচ্ছে বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে।
তাহলে বলতে পারি কি যে আমাদের এই পার্টটার মধ্যে বা অন্তর্বর্তনী বা ইন্টারনাল সার্কিটের মধ্যে আমাদের বাহ্যিক শক্তি তড়িৎ শক্তির অন্তর্গত হচ্ছে। তাই আমরা এই পার্টটাকে অন্তর্বর্তনী বা ইন্টারনাল সার্কিট বলি এবং আমাদের এই পার্টটাকে আমরা বহির্বর্তনী বলি। কারণ কি এখানে তড়িৎ শক্তি অন্য কোন প্রকার শক্তি হিসেবে বার হয়ে যাচ্ছে। তাহলে এখানে অন্য কোন প্রকার শক্তি তড়িৎ শক্তির মধ্যে প্রবেশ করছে, অন্য কোন প্রকার শক্তি তড়িৎ শক্তি হিসেবে অন্য কোন প্রকার শক্তি তড়িৎ শক্তি হিসেবে এই পার্টের মধ্যে ভিতরে প্রবেশ করছে। তাই একে আমরা ইন্টারনাল সার্কিট বা আমরা একে বন্তবর্তনী বলছি। এবং এই পার্টের মধ্য দিয়ে আমাদের তড়িৎ শক্তি বার হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই আমরা একে বহির্বর্তনী বা বলতে পারি কি আমাদের এক্সটার্নাল সার্কিট আমরা এটাকে বলতে পারি। ঠিক আছে, আশা করি আর কোনো সমস্যা এখানে নাই। ঠিক আছে, চলো দাদা এরপর আরেকটা বিষয় জানবো, তারপরে আমরা জানবো আমাদের তড়িৎ চালক বল বা ইলেকট্রোমেটিক ফোর্স বা ইএমএফ আসলে কি জিনিস, সেটা হচ্ছে কি আমাদের তড়িৎ প্রবাহের দিক। তাহলে বলো আমাদের এই যে এ প্রান্তের বিভবটা যদি বেশি হয় এবং বি প্রান্তের বিভবটা যদি কম হয়, তাহলে কি বলতে পারি যে আমাদের এ প্রান্তের বিভবটা ভিবি কি আছে, এইটা হচ্ছে উচ্চ বিভব আর এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব। তাহলে বলো আমাদের তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? কোন দিকে হবে? আমাদের উচ্চ বিভব থেকে অবশ্যই নিম্ন বিভব দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হবে, নিশ্চয়ই, একদম ঠিক। আর এটা হচ্ছে কি আমাদের বহির্বর্তনী বা এক্সটার্নাল সার্কিট। মানে এখানে আমরা বলতে পারি যে আমাদের উচ্চ বিভব থেকে কি হচ্ছে রে, আমাদের বহির্বর্তনীতে, এই বহির্বর্তনী আমাদের বহির্বর্তনীতে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হয় বা কারেন্ট কিন্তু ফলো করে। আবার বলছি, আমাদের এই বহির্বর্তনীতে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হয় বা কারেন্ট ফলো করে, এটা আমরা দেখতে পাচ্ছি, একদম ঠিক। এবার যদি বলা হয় আমাদের অন্তর্বর্তনীতে কোন দিক থেকে কোন দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেটাও আমরা চোখ বন্ধ করে বলতে পারবো কি আমাদের এই অন্তর্বর্তনী বা ইন্টারনাল সার্কিটে আমাদের নিম্ন বিভব থেকে কি হয়, তড়িতাধান আমাদের উচ্চ বিভবের দিকে যায়। মানে বলতে পারে কি যে আমাদের আমাদের এই মুক্ত আমাদের এই অন্তর্বর্তী বা ইন্টারনাল সার্কিটে নিম্ন বিভব থেকে আমাদের তড়িৎ প্রবাহিত হয়ে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে কি বলতে পারি, আবার বলছি, তাহলে কি রে, আমরা আমাদের বহির্বর্তনীতে বলতে পারি কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের কারেন্ট ফ্লো করে, কিন্তু আমাদের অন্তর্বর্তনীতে নিম্ন বিভব থেকে আমাদের উচ্চ বিভবের দিকে আমাদের কারেন্ট ফ্লো করে। এই সম্পর্কে আর কোনো সমস্যা নেই। যদি এখন পর্যন্ত কোথাও কোন রকম সমস্যা থেকে থাকে তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, বেশি কিছু না ভেবে, ওকে? কারণ কি এখানে আমাদের কিন্তু ইন্ট্রোভার্টদের কোনো জায়গা নেই। এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করো, এক্সট্রোভার্ট হও, প্রশ্ন করো, যতক্ষণ না প্রশ্ন করবে, যতক্ষণ পর্যন্ত না বেশি ক্রেজি হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি এসে কিছু শিখতে পারবে না। তার জন্য বলছি যে আমাদের যে ইন্ট্রোভার্ট স্বভাব সেটা হাটাও আর এক্সট্রোভার্ট তৈরি হয়ে যাও, ওকে? আর প্রশ্ন করো কোথায় কি প্রবলেম বা ডাউট রয়েছে। যদি তুমি পুরোপুরি বুঝতে পেরে গেছো না, তাও কমেন্টে বলো হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি, দারুণ লাগলো, এটাও কিন্তু বলো। আর এটাও কিন্তু একটা এক্সট্রোভার্ট হওয়ারই একটা কিন্তু স্টেপ নাম্বার 1, ওকে? ঠিক আছে, চলো তাহলে এক্সট্রোভার্ট হওয়া যাক। আচ্ছা তার আগে চলো তড়িৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সম্পর্কে জানা যাক। আর এটাও একদম সহজ, শুধু বুঝো, ব্যাপারটা কি, ঠিক আছে? আর একটা কথা বলে দিই যে আমাদের তড়িৎ চালক বল আসলে কিন্তু কোনো প্রকারের বল নয়। কি তড়িৎ চালক বল আসলে কিন্তু কোনো প্রকারের বল নয়, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে আগে কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? পরে যখন বলবো না তখন কিন্তু বেশি চাপ নেওয়ার নাই। আগে বলছে কি যে আমাদের নাম হচ্ছে তড়িৎ চালক বল বা এটি কিন্তু কোনো প্রকার বল নয়, মানে এটি কিন্তু কোনো প্রকার বল নয়, অর্থাৎ কি এর যে এককটা সেটা কিন্তু নিউটন হবে না, ঠিক আছে? আর এই যে বলের সঙ্গে যে রাশির সেটাও ডিফাইন্ড, মানে কি আমাদের বলের যে রাশি ভৌত রাশি সেই বলের ভৌত রাশি আলাদা হয় আর তড়িৎ চালক বলের ভৌত রাশি হয় আলাদা, ঠিক আছে? তার জন্য বলতে পারে কি যে তড়িৎ চালক বল কিন্তু কোনো প্রকারের বল নয়। তাহলে তড়িৎ চালক বল আসলে কি জিনিস সেই সম্পর্কে চলো একটু বুঝি, ওকে? ঠিক আছে চলো ভাই,
तो फिर हम लोग बनाते हैं हमारा সার্কিট को ওকে মানে আমাদের ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীটা তো এই হচ্ছে ওয়ান প্রান্ত এই হচ্ছে আরেকটি প্রান্ত এই হচ্ছে আমাদের পরিবাহী এইখানে আমরা তার ব্যবহার করেছি এখানে আমরা তড়িৎ উৎস ব্যবহার করেছি এবং এটা আমরা কানেক্ট করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের বি হচ্ছে নিম্ন বিভব নিয়েছি আমরা ভিবি ইজ লেস দেন ভিএ ওকে ঠিক আছে এবং এটা হচ্ছে বি প্রান্ত এবং এটা হচ্ছে আমাদের কি যদি এটা উচ্চ বিভবে থাকে এবং এটা আমাদের নিম্ন বিভবে থাকে তাহলে কি বলতে পারি এই পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে আমাদের এদিক থেকে এদিকে দেখতে পাচ্ছি একদম ঠিক এবং আমাদের কি হচ্ছে তড়িৎ উৎস এই দুই প্রান্তের মধ্যে আমাদের কিন্তু কি করছে ওঠাচ্ছে এদিক থেকে বাড়িয়ে দিচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ উৎসের কাজ এটা হতে পারে কি যে এটা হচ্ছে আমাদের কি তড়িৎ বর্তনী বা ইন্টারনাল সার্কিট সরি তড়িৎ বর্তনী বা আমাদের ইলেকট্রিক সার্কিট এবং আমাদের যে রয়েছে এই ভিপিএ অপরের পার্টটা এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সার্কিট বা অন্তর্বর্তনী এবং আমাদের এ সরি নাম দিচ্ছি আমরা সি ওকে এসিবি যে রয়েছে এই পার্টটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সার্কিট বা বহির্বর্তনী ওকে ঠিক আছে তো চলো এরপর তড়িৎ চালক বল হিসেবে জানা যাক ওকে 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 মেরা ভাই তো একটা কথা বলো মনে করো আমাদের ঠিক আছে আমাদের মনে করো এখানে কোথাও কি বলতো কি বলি আমার হাতের মধ্যে কুটো আছে ওকে এখানে আমি হাতের মধ্যে কিছু ধুলোবালি নিয়েছি এরপর সেই ধুলোবালিটাকে যদি আমরা প্রবাহিত করাতে চাই তাহলে কি করব ফুকবো কিনা ফুক মারবো কিনা একদম ঠিক দেখো আবার বলছি আমার হাতের মধ্যে আমি কিছু ধুলোবালি নিয়েছি এবং সেই ধুলোবালিটা আমি কিন্তু ফলো করার জন্য প্রবাহিত করার জন্য আমি কি করছি ফুমাচ্ছি ঠিক আছে কিনা ফুমাচ্ছে কিনা একদম আর যখন আমি ফুমাচ্ছি মানে কি ফের সাহায্যে আমি কিন্তু বল প্রয়োগ করছি যত বেশি জোরে ফু তত বেশি আমি বল প্রয়োগ করছি আরো বেশি বল আর যত বেশি বলটা প্রয়োগ করছি না ফের সাহায্যে তত বেশি আমাদের ধুলো বালিগুলা কিন্তু জায়গা দিয়ে ফলো করবে এটা আমরা বলতে পারি কিনা একদম ঠিক ঠিক তেমনই আমাদের এই যে পাইপটা রয়েছে নলটা এই নলটার মধ্য দিয়ে আমাদের জল যে প্রবাহিত হচ্ছে যেমন এখানে ধুলোবালি প্রবাহিত হচ্ছে সেই ধুলোবালি প্রবাহিত করার জন্য আমরা ফের সাহায্যে যেমন বল প্রয়োগ করছিলাম ঠিক তেমনই এখানে কিন্তু কি নলটার মধ্য দিয়ে আমাদের জলপ্রবাহ বা নলটার মধ্য দিয়ে আমাদের জল প্রবাহিত হওয়ার জন্য আমরা এখানে একটা বল প্রয়োগ করছি আর একটা জিনিস মাথায় রাখবে আমাদের কোন জিনিস তখনই প্রবাহিত হয় বা ফলো করে যখন আমরা তার অপর একটা বল প্রয়োগ করি পেছন থেকে আগে থেকে টানতে পারি ঠিক আছে কি করে দেখো আমাদের নদী আছে আবার নদী থাকে আমাদের ঠিক এই রকম আর তার জন্য কি হয় আমাদের নদীর জলটা কিন্তু প্রবাহিত হয়ে হরং বরং করে জলটা প্রবাহিত হয়ে আমাদের যায় মানে নদীতে আমাদের জল প্রবাহিত হয় তো নদীতে আমাদের জলটা কেন প্রবাহিত হয় কারণ কি হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ বল কিন্তু আমাদের নদীর জলকে নিচের দিকে টানছে তার জন্য কিন্তু জলটা প্রবাহিত হচ্ছে এটা বলতে পারি মানে আমরা এখানে পরিষ্কার বলতে পারি যে আমাদের প্রত্যেকটা জায়গায় বা যে কোনো জায়গায় যে কিছু ফলো তখনই করে যে কিছু জিনিস তখনই ফলো বা প্রবাহিত হয় যখন আমরা সেই জিনিসটার উপর একটা বল প্রয়োগ করি ঠিক আছে ধুলো বালি আছে আমরা তার উপরে বল প্রয়োগ করছি তাহলে বল প্রয়োগ করছি বলে ধুলোবালি ফলো করছে ঠিক তেমনই আমরা আমাদের নলটার মধ্য দিয়ে কি বলতে পারি অবশ্যই এখানে আমরা কিন্তু অবশ্যই আমরা এখানে কিন্তু কোনো না কোনো প্রকার বল প্রয়োগ করছি এবং সেই বলটা প্রয়োগ করছি তার জন্যই কিন্তু আমাদের নলটার মধ্যে জল প্রবাহিত হচ্ছে ঠিক আছে এটা আমরা বলতে পারি কিনা একদম যদি বুঝতে অসুবিধা হয় কি বললাম তো সেটা কমেন্ট বক্স ফাঁকা আছে ওকে আবার বলছি পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য যথায় প্রবলেম হবে যেখানেই প্রবলেম হবে আমি সব সময় আছি কমেন্ট আমাকে জানাও হ্যাভ এ রিল্যাক্স See you not for mind it अरे यार क्या बोलছি আমি जोक्स नहीं था यार ये तो वायरल वाला कुछ था अरे बात ओके তাহলে কি কি বুঝলাম যে আমাদের প্রত্যেকটা জিনিস ফলো করে বা প্রবাহিত হয় তখনই যখন আমরা তার উপরে একটা বল প্রয়োগ করি ঠিক তেমনি সেই জিনিসটাই ঘটছে আমাদের এইখানে তাহলে নলটার মধ্য দিয়ে আমাদের জলটা প্রবাহিত হওয়ার জন্য কিন্তু আমরা বলতে পারি একটা বল প্রয়োগ করছি আর সেই বলটা আমরা প্রয়োগ করছি কি পাম্পের সাহায্যে মানে পাম্পটা ঘুরছে এবং সেই পাম্পটার জন্যই কিন্তু অর্থাৎ কি পাম্প থেকে সৃষ্টি হচ্ছে আমাদের বলটা আর সেই বলটা কিন্তু আমাদের এই নলটার মধ্য দিয়ে জলটাকে প্রবাহিত করতে বাধ্য করছে আর সেইভাবে
বা ঠিক তেমনই আমরা কি এখানে বলতে পারি যে আমাদের এই পরিবাহীতে তো আমাদের কারেন্ট ফলো করছে, মানে এখানেও কি অবশ্যই ফলো বা প্রবাহিত করার জন্য একটা বলের প্রয়োজন সৃষ্টি হচ্ছে, আর সেই বলটাকে আমরা বলতে পারি কি তড়িৎ চালক বল, আর কিছুই নয়। বুঝতে পারলে কি? হ্যাঁ, আরে ইয়ার দেখো আমি ভুল বললাম, কি বললাম বলো তো, কি বললাম দেখো, আমরা যখন একটা নলের মধ্য দিয়ে জলপ্রবাহ পেতে চাই তখন কি হয়, তখন আমরা একটা বল প্রয়োগ করছি, এটা পাম্পের সাহায্যে। তো পাম্পের সাহায্যে আমরা এখানে বল প্রয়োগ করছি, তার জন্য কিন্তু আমাদের পাইপটার মধ্য দিয়ে বা নলটার মধ্য দিয়ে জল প্রবাহিত হচ্ছে। ঠিক তেমনি আমরা আমাদের এই পরিবাহীতে তড়িৎ প্রবাহ করার জন্য বা আমাদের এই পরিবাহীতে তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য আমরা বলের অনুরূপ কোনো কিছু একটা প্রয়োগ করতে পারি কিনা, বা বলের অনুরূপ কোনো একটা কিছুর প্রয়োজন আছে কিনা সেটা বলো। কি বলছে এখানে বলের অনুরূপ, মানে বল নয়, বলের মতোই কিছু একটা। ঠিক আছে, কি বলছি, বলের মতোই কিছু একটা, বল নয়, বলের মতোই কিছু একটা। ঠিক আছে, তাহলে কি বলতে হবে আবার বলছি, আমরা এখানে যেমন একটা বল প্রয়োগ করছি, তার জন্যই আমরা এই নলের মধ্যে জলপ্রবাহ পাচ্ছি। ঠিক তেমনি আমরা আমাদের এই পরিবাহীতে তড়িৎ প্রবাহ পাঠার জন্য কিন্তু বা তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য কিন্তু আমরা এখানে বলের মতোই, বলের অনুরূপ কোনো একটা জিনিস প্রয়োগ করব, বা বলের অনুরূপী কোনো একটা জিনিসের প্রয়োজন আছে, আর সেই জিনিসটার জন্য কিন্তু আমাদের এই পরিবাহীতে আমাদের তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে বা তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, কোনো সমস্যা আছে না। আর এটাকে বলতে পারি আমরা তড়িৎ, এটাকে বলতে হবে তড়িৎ চালক বল। বুঝতে পারলে তো? সমস্যা আছে কোনো? যদি সমস্যা হয় তাহলে কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? যদি সমস্যা হয়, ঠিক আছে, যেমন আমরা যেমন একটি নলের মধ্য দিয়ে জলপ্রবাহ পাওয়ার জন্য, একটা নলের মধ্য দিয়ে আমরা যেমন জলপ্রবাহ পাওয়ার জন্য বাইরে থেকে আমরা একটা বল প্রয়োগ করছি, বা ভেতর থেকে আমরা একটা বল প্রয়োগ করছি, ঠিক আছে, ঠিক তেমনি আমরা আমাদের পরিবাহীতে তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো পাওয়ার জন্য আমরা বলের অনুরূপ কোনো একটা কিছুর প্রয়োগ করি, বা বলের মতোই কোনো একটা কিছুর কিন্তু প্রয়োজন আছে আমাদের এই পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য। আর বলের অনুরূপ সেই জিনিসটাকে আমরা বলে থাকি আমাদের তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। ওকে, তাহলে কি, কোন নলে জলপ্রবাহ বজায় রাখার জন্য বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়, অনুরূপ ভাবে কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহ চালু রাখার জন্যও বলের অনুরূপ কোনো কিছুর প্রয়োজন আছে। তড়িৎ উৎস থেকে সরবরাহ করা বলের অনুরূপ এই ভৌত রাশিটি হলো তড়িৎ চালক বল, বা এটাকে তড়িৎ চালক বল রূপে কিন্তু পরিচিত। তাহলে কি, আমাদের এখানে এই নলের মধ্যে জলপ্রবাহটা বজায় রাখার জন্য যেমন আমাদের বল প্রয়োগ করতে হয়, ঠিক তেমনি আমাদের এই পরিবাহীতে তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য বা তড়িৎ প্রবাহ পাওয়ার জন্যে কিন্তু আমাদের বলের অনুরূপ কোনো কিছু একটা প্রয়োগ করার ব্যাপার আছে, বা কোনো কিছু একটা দরকার আছে। এটা আমরা তখন থেকে বলছি। ওকে, ঠিক আছে কিনা? আর এটাকে বলা হয় তড়িৎ চালক বল। তাহলে আবার বলে দিচ্ছি যে কোন নলে জলপ্রবাহ বজায় রাখার জন্য বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়, অনুরূপ ভাবে কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহ চালু রাখার জন্য বলের অনুরূপ, বলের মতোই কোনো কিছুর একটা প্রয়োজন আছে, এবং তড়িৎ উৎস থেকে সরবরাহ করা বলের অনুরূপে ভৌত রাশিটি হলো তড়িৎ চালক বল। তাহলে কি, যেমন আমরা এই নলের মধ্য দিয়ে জলটা প্রবাহ করার জন্য আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি, এবং সেই বলটা সরবরাহ হচ্ছে কোথা থেকে? সেই বলটা আমাদের সরবরাহ হচ্ছে পাম্প থেকে। ঠিক তেমনি আমরা আমাদের এই পরিবাহীতে তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য বলের মতোই, বলের অনুরূপ কোনো একটা কিছু প্রয়োগ করছি, এবং সেটা হচ্ছে, এবং সেই বলের মতোই বা বলের অনুরূপ যে ভৌত রাশি, সেই ভৌত রাশিটিকে বলা হয় তড়িৎ চালক বল। ঠিক আছে, এবং আমরা এই তড়িৎ চালক বলটা সরবরাহ করছি, বা তড়িৎ চালক বলটা আমরা পাচ্ছি কোথা থেকে? আমাদের তড়িৎ উৎস থেকে। যেমন আমরা এখানে বলটা পাচ্ছি পাম্প থেকে, তেমনি আমরা এখানে তড়িৎ উৎস থেকে পাচ্ছি আমাদের তড়িৎ চালক বলটা। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তাহলে কি, বলের অনুরূপ মানে বলের মতোই একটা ভৌত রাশি, কিন্তু বল নয়,
বলের মতোই একটা ভৌত রাশি, যে ভৌত রাশিটা আমরা আমাদের তড়িৎ উৎস থেকে পাচ্ছি, এবং যে এই তড়িৎ উৎস থেকে পাওয়া আমাদের যে ভৌত রাশিটি জন্য আমাদের এই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাকে আমরা কিন্তু তড়িৎ চালক বল বলতে পারি। আবার বলছি, এরপর 100% ক্লিয়ার তোমার মধ্যে হয়ে যাবে। আমরা যেমন বাইরে থেকে বল প্রয়োগ করে, আমরা যেমন একটা নলের মধ্য দিয়ে জলপ্রবাহ বজায় রাখার জন্য বাইরে থেকে বল প্রয়োগ করছি, এবং সেই বলটা আমরা আমাদের পাম্প থেকে পাচ্ছি, ঠিক তেমনই বা ঠিক বলের অনুরূপ বা বলের মতোই আমরা আমাদের এই পরিবাহিতে লাগাতার তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য আমরা বলের অনুরূপ কোনো কিছুর একটা প্রয়োজন বা কোনো কিছু একটা আমরা প্রয়োগ করছি বাইরে থেকে, এবং যে জিনিসটা বা যে ভৌত রাশিটা আমরা বলের অনুরূপ প্রয়োগ করছি। কনফিউশন সৃষ্টি হচ্ছে আশা করি। একদম সিম্পল জিনিস, এটা হচ্ছে বল, আর বলের মতোই এটা হচ্ছে একটা তড়িৎ চালক বল। মানে এটা আসলে বল নয়, আমাদের বলের ভৌত রাশি আর তড়িৎ চালক বলের ভৌত রাশি হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? মানে বলের মতোই বটে বা বলের অনুরূপ বা বলের মতোই একটা তড়িৎ চালক বল, এবং সেই তড়িৎ চালক বলের জন্যই কিন্তু আমাদের এই পরিবাহিতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, এবং আমরা এই তড়িৎ চালক বলটা কোথা থেকে পাচ্ছি? এই তড়িৎ চালক বল সরবরাহ হচ্ছে বা তড়িৎ চালক বল আমরা পাচ্ছি আমাদের তড়িৎ উৎস থেকে, ঠিক যেমন আমরা আমাদের এই বলটাকে পাচ্ছি আমাদের এই পাম্প থেকে। একদম সিমিলার জিনিস, এটা আমরা পরিষ্কার বলতে পারি পারি কিনা? একদম ঠিক, ঠিক আছে? তাহলে কি যদি বলা হয় যে তড়িৎ চালক বল কি আসলে বল, তাহলে কি বলবে? যে তড়িৎ চালক বল আসলে কিন্তু কোনো বল নয়, ঠিক আছে? বলের মতো কোনো একটা জিনিস। ওকে, ঠিক আছে? এবং আমরা আমাদের এই তড়িৎচালক বলকে বল বলতে পারি না, কারণটা হচ্ছে কি, যে বলের ভৌত রাশি আর তড়িৎচালক বলের ভৌত রাশি হচ্ছে ডিফারেন্ট ভৌত রাশি, ঠিক আছে? একদম ঠিক। তাহলে আমাদের একটা নলের মধ্য দিয়ে জলপ্রবাহ সৃষ্টি করছে আমাদের বল, বা আমাদের একটা নলের মধ্য দিয়ে জলপ্রবাহ বজায় রাখার জন্য যেমন আমাদের একটা বলের প্রয়োজন, ঠিক তেমনি আমাদের একটা পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য আমাদের তড়িৎ চালক বলের প্রয়োজন। এবার যদি বলা হয় যে আমাদের তড়িৎ চালক বল সৃষ্টি কোথা থেকে হয়, তাহলে বলতে পারে কি, যে আমাদের এই বলটা যেমন পাম্প থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি আমাদের এই যে তড়িৎ চালক বল সেটা সৃষ্টি হচ্ছে আমাদের এই তড়িৎ উৎস থেকে। ঠিক আছে? কনফিউশন কোনো সৃষ্টি আছে না? কোনো কনফিউশন সৃষ্টি হওয়ার কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। এরপরও একদম বাচ্চাদের মতো করে বললাম, তাও যদি সমস্যা হয় তো এখানে বলছি কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? কমেন্ট আমাকে জানাও। আর মাথায় রাখবে, তড়িৎ চালক বল কিন্তু কোনো বল বা ফোর্স নয়, এটা মাথায় রাখবে। বলের মতো কোনো জিনিস কিন্তু বল নয়, এটা বলতে পারি। ওকে, ঠিক আছে? তাহলে কি তড়িৎ চালক বলের কাজ কি? তড়িৎ চালক বলের কাজ হচ্ছে পরিবাহিতে তড়িৎ প্রবাহটা বজায় রাখা, বলতে পারি। একদম ঠিক। এবার আমরা বলতে পারি যে আমাদের তড়িৎ চালক বল কোথায় সৃষ্টি হয়, সেটাও বলতে পারি যে আমাদের তড়িৎ চালক বলটা সৃষ্টি হচ্ছে আমাদের এই তড়িৎ উৎস থেকে, বলতে পারি। একদম ঠিক। তাহলে তড়িৎ কোষ প্রভৃতি, তড়িৎ কোষ, তড়িৎ উৎস যেমন বলছি, তড়িৎ উৎসের নাম বলছি। তড়িৎ উৎস মানে কি? তড়িৎ কোষ, ডায়নামো প্রভৃতি উৎসে যখন কোনো বাহ্যিক শক্তি, কোনো বাহ্যিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তখন তড়িৎ চালক বলের উদ্ভব হয়। তখন কি হয়? তড়িৎ চালক বলের উদ্ভব হয়। তাহলে কি বলতে পারি? যে আমাদের তড়িৎ উৎস যেমন তড়িৎ কোষ, ডায়নামো প্রভৃতি উৎসে যখন বাহ্যিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তখন আমাদের সেখানে তড়িৎ চালক বলের উদ্ভব হয়, এবং সেই তড়িৎ চালক বলটার জন্যই কিন্তু আমাদের এই পরিবাহিতে তড়িৎ প্রবাহিত হয়। এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এখন যদি তড়িৎ চালক বলের সংজ্ঞা বলতে চাই, তাহলে কি বলতে পারি? তড়িৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের বা ইএমএফ এর সংজ্ঞা হচ্ছে কোন তড়িৎ, কি রে তড়িৎ? তো কোন তড়িৎ উৎসের মধ্য দিয়ে কি বলতে পারি? কোন তড়িৎ উৎসের মধ্য দিয়ে, কোন তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তড়িদাধান স্থানান্তরিত হওয়ার ফলে ওই উৎসে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে তড়িৎ চালক বল বলা হয়। আবার বলছি যে আমাদের তড়িৎ উৎসের মধ্য দিয়ে তড়িৎ, এটা কি তড়িৎ উৎস?
তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তড়িৎ উৎসের অভ্যন্তরে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তড়িৎ স্থানান্তরিত হওয়ার সময় আমাদের উৎসের মধ্যে যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় সেই তড়িৎ শক্তিটিকেই বলা হয় আমাদের তড়িৎ চালক বল, বা সেই উৎসটি তড়িৎ চালক বল বলা হয়। ঠিক আছে, তাকে উৎসটি তড়িৎ চালক বল বলা হয়। তাহলে কি বলতে পারি সংজ্ঞাটা আবার শোনো, যে আমরা আমাদের তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তড়িদাধান, মুক্ত তড়িদাধান স্থানান্তরিত হওয়ার সময় আমাদের উৎসটির মধ্যে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে আমাদের উৎসটির তড়িৎ চালক বল বলা হয়। এবার চলো এই তড়িৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইএমএফ শর্টকাটে এর একক সম্পর্কে জেনে নেওয়া যাক। তাহলে কি বলতে পারি এখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তড়িৎ চালক, কিরে তড়িৎ চালক বলটাকে দেখতে পাচ্ছি, তড়িৎ চালক বল হচ্ছে আমাদের কি স্থানান্তরিত তড়িদাধানের জন্য উৎপন্ন শক্তি। কি হচ্ছে, আরে ভাই লেখা ঠিক মতো করে, স্থানান্তরিত তড়িদাধান, স্থানান্তরিত তড়িদাধানের জন্য উৎপন্ন তড়িৎ শক্তি। ওকে, উৎপন্ন তড়িৎ শক্তি, এটা বলতে পারি আমরা নিশ্চয়ই। ঠিক আছে কিনা, তাহলে কি আমাদের তড়িৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে আমাদের স্থানান্তরিত তড়িদাধানের জন্য আমাদের উৎসের মধ্যে সৃষ্টি হওয়া তড়িৎ শক্তি, এটা আমরা এখানে বলতে পারি, কোনো সন্দেহ নাই। তাহলে কি হচ্ছে, কি বলতে পারি বা বলতে পারি স্থানান্তরিত তড়িদাধানের জন্য আমাদের তড়িৎ শক্তির যে পরিমাণ তাকে, সেম জিনিসই হচ্ছে বইয়ের মধ্যে যা লেখা আছে সেটাই ফলো করছি। ওকে, তড়িৎ শক্তির পরিমাণ, এটাই হচ্ছে আমাদের তড়িৎ চালক বল। আবার বলছি কি, আমাদের তড়িৎ উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তড়িদাধান স্থানান্তরিত হওয়ার সময় আমাদের উৎসের মধ্যে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তাকে উৎসটির তড়িৎ চালক বল বলা হয়। মানে স্থানান্তরিত তড়িদাধানের জন্য আমাদের উৎপন্ন তড়িৎ উৎসে কি হচ্ছে, তড়িৎ শক্তির পরিমাণ, আর এটাই হচ্ছে আমাদের তড়িৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা শর্টকাটে ইএমএফ। ঠিক আছে, একদম ঠিক। তাহলে এখান থেকে আমরা এর একক গুলোকে বলতে পারি কিনা, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা আমাদের তড়িৎ চালক বলের একক আমরা এখান থেকে বলতে পারি কিনা সেটা তোমরা বলো। তাহলে একক কি, আমাদের তড়িৎ চালক বলের একক কি বলতে পারি, আমাদের তড়িৎ চালক বল সমান যেহেতু জানি যে তড়িৎ শক্তির পরিমাণ বা কি হয়, তড়িৎ চালক বলের একক হবে তখনই কি রে, আমাদের কি তড়িৎ চালক বলের একক সমান কি হচ্ছে আমাদের যে তড়িৎ শক্তির পরিমাণ। তো তড়িৎ শক্তির যে একক, ঠিক আছে, তো বলতো তড়িৎ শক্তি হলে তো সেটা শক্তি হচ্ছে না, একদম ঠিক দাদা, তড়িৎ শক্তি হলে সেটা শক্তি, আর শক্তির একক হচ্ছে আমাদের জুল। ঠিক তো, একদম ঠিক। তাহলে জুল বাই বলতে পারি কি স্থানান্তরিত তড়িদাধান আধান চার্জ, মানে কি বলতে পারি, এটা একক কি আছে আমাদের কুলম্ব বলতে পারি কিনা, একদম কুলম্ব বলতে পারি। তাহলে কি বলতে পারি এখানে, যে আমাদের তড়িৎ চালক বলের একক হচ্ছে জুল বাই কুলম্ব, বা আমরা এটাকে বলতে পারি কি যে জুল ইনটু কুলম্ব ইনভার্স, এটাও বলতে পারি নিশ্চয়। আর আমরা এটাও জানি আমাদের তড়িৎ বিভব চ্যাপ্টারে আমরা এটাও পড়েছি, কি পড়েছিলাম মনে আছে, কদিন আগে তো পড়লাম, কি পড়েছিলাম, যে আমাদের জুল বাই কুলম্ব সেটাকে আমরা কিন্তু ভোল্ট বলে থাকি। কি বলে থাকি, ভোল্ট বলে থাকি। কি ভোল্ট, আশা করে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে জুল বাই কুলম্ব সেটাকে আমরা বলতে পারি কি, বা সেটাকে বলতে থাকি আমরা ভোল্ট। তাহলে এখানে আমরা ডাইরেক্ট বলতে পারি যে আমাদের তড়িৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা আমাদের ইএমএফ এর যে একক সেটা হচ্ছে আমাদের ভোল্ট, সেটা হচ্ছে আমাদের ভোল্ট। ঠিক আছে, তাহলে তড়িৎ চালক বলের একক কি, তড়িৎ চালক বলের একক হচ্ছে আমাদের ভোল্ট। কি করা হচ্ছে সেটা দেখতে পেলে,
ঠিক আছে, যেহেতু আমরা জানি তড়িৎ চালক বল সমান হচ্ছে আমাদের তড়িৎ শক্তির পরিমাণ বা তড়িৎ দান, আর আমরা জানি যে তড়িৎ শক্তি যেটা আছে তার একক হচ্ছে জুল, এবং আমাদের স্থানান্তরিত তড়িৎধান সেই তড়িৎধানের যে একক সেটা হচ্ছে কুলম্ব। আর আমরা জানি জুল বাই কুলম্ব, সেটা হচ্ছে জুল বাই কুলম্ব সমান জানি আমরা কি আমাদের তড়িৎ সমান জানি জুল বাই কুলম্ব সমান আমরা জানি ভোল্ট, এবং আমরা জানি ভোল্ট। ঠিক আছে, তার জন্য আমরা কিন্তু তড়িৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা শর্টকাটে ইএমএফ এর একক বলতে পারি কি আমাদের ভোল্ট। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে তড়িৎ বিভব, সেই তড়িৎ বিভবের যে একক সেটা হচ্ছে ভোল্ট। আমাদের যে বিভব প্রভেদ তারও যে একক সেটা হচ্ছে কি আমাদের ভোল্ট। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের তড়িৎ বিভব বা বিভব প্রভেদ সাথে আমাদের তড়িৎ বিভব বা বিভব প্রভেদের সাথে আমাদের তড়িৎ চালক বলে যে একক সেটা কিন্তু হচ্ছে অভিন্ন। এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। কোনো সন্দেহ কিন্তু আমাদের নেই, কোনো সন্দেহ আছে না, কোনো সন্দেহ কিন্তু আমাদের এখানে নেই। এটা আমরা এখানে পরিষ্কার বলতে পারছি কিনা? একদম ঠিক দাদা, একদম ঠিক। তো তার জন্য তাহলে এখান থেকে আমরা একটা প্রচলিত মানে বুঝারও আছে, সেটা তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, একদম সহজ জিনিস। একটা প্রচলিত সংজ্ঞা আছে আমাদের তড়িৎ চালক বলের, সেই সংজ্ঞাটাও কিন্তু চলো একটু বুঝে নেওয়া যাক। ওকে, ঠিক আছে। তো দেখো ভাই, আমাদের প্রচলিত সংজ্ঞা বলছে, আমাদের তড়িৎ চালক বলের প্রচলিত সংজ্ঞা হচ্ছে যে কোন তড়িৎ উৎস যখন বর্তনীতে কোন তড়িৎ উৎস যখন বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠায় না, কি তড়িৎ প্রবাহ পাঠায় না, অর্থাৎ বর্তনী যখন খণ্ডিত থাকে বা অফ থাকে, তখন উৎসের দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ তাকেই তড়িৎ চালক বলা হয়। তাকে কি বলে? তাকে তড়িৎ চালক বল বলা হয়। তাহলে দুই উৎসের দুই প্রান্তের বিভব প্রভেদকে তড়িৎ চালক বল বলা হয়। ঠিক আছে, নাই ঢুকলো, আমি জানি ঢুকবে নাই, তো সেই জন্য বলছি। এখানে বলছে আমাদের প্রচলিত সংজ্ঞা আছে তড়িৎ চালক বলের, আমাদের তড়িৎ চালক বলে বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের যে প্রচলিত সংজ্ঞা সেটা হচ্ছে যে আমাদের এই তড়িৎ উৎস যখন এই বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠায় না, আর কখন তড়িৎ প্রবাহ আমাদের এই বহির্বর্তনী আমাদের কি হচ্ছে দেখো, আমাদের তড়িৎ উৎস যখন এই বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠায় না, বলতো আমাদের এই বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ কখন পাঠাবে না? এই বহির্বর্তনীতে আমাদের তড়িৎ প্রবাহ কখন পাঠাবে না আমাদের তড়িৎ উৎস? যখন এখানে সুইচটা অফ অবস্থায় থাকবে, মানে আমাদের বর্তনীটা কি থাকবে? ওপেন অবস্থায় থাকবে, মুক্ত বর্তনী থাকবে, খণ্ডিত অবস্থায় থাকবে, ছেদযুক্ত অবস্থায় থাকবে। এতগুলো কথা বলতে পারি, ঠিক কিনা? মানে কি আমাদের তড়িৎ উৎস যখন আমাদের বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠায় না, অর্থাৎ আমাদের এই বর্তনী যখন খণ্ডিত থাকে, তখন কি তখনই কিন্তু আমাদের কিছুক্ষণ হলেও আমাদের কিন্তু এই পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। কেন বলতো? কারণ আমরা যদি সুইচটা অফ করে দিই না, সুইচটা যদি আমরা অফ করে দিই, তাও কিন্তু আমাদের এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কিছুক্ষণ থাকবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, কোনো সমস্যা আছে না? ঠিক আছে। আর তাহলে এটাকে বলা হয় তড়িৎ চালক বল। কারণ এখানে আমাদের কিন্তু যেটা হচ্ছে না, আমাদের এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদের জন্য, আর আমাদের তড়িৎ প্রবাহিত হয় যে কারণে সেটাকে বলা হয় তড়িৎ চালক বল। ঠিক আছে, বুঝতে পেরেছো? একদম আস্তে আস্তে বললাম, ধীরে ধীরে বললাম। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার কমেন্ট আমার জানাবে। ওকে, তাহলে কি আমাদের তড়িৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের যে প্রচলিত সংজ্ঞা সেটা হচ্ছে কি আমাদের বলতে পারি যে তড়িৎ উৎস যখন বহির্বর্তনীতে কোন তড়িৎ প্রবাহ পাঠায় না, অর্থাৎ বর্তনী যখন খণ্ডিত অবস্থায় থাকে, তখন আমাদের সেই পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদকে তার তড়িৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলা হয়। যদি এখানে বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট আমায় জানাবেন। তাহলে এখন পর্যন্ত আমাদের তড়িৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা শর্টকাটে ইএমএফ এর বিষয়ে কোনো সন্দেহ বা কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাতে কিন্তু ভুলে যাও না। ওকে, বিনা চাপে বিনা কথায় জানাও। আবার বলছি যে আমাদের পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। তুমি নির্দ্বিধায়
বিনা চিন্তায় কমেন্ট আমাকে জানাও, চাপের কোনো ব্যাপার নেই, ফ্রেন্ডসটা আছে তোমাদের সাথে। ওকে, চলো এনার্জি বজায় রাখো। এরপর আমরা তড়িৎ কোষ কি তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল সম্পর্কে জানবো, যে সম্পর্কে আমরা সবাই জানি, একটু আধটু হলেও আমরা ছোটবেলায় খেলেছি আমরা ব্যাটারি নিয়ে। তো এই ব্যাটারিটা কেমন কেমন ব্যাটারি হয়, মানে চার্জ যুক্ত ব্যাটারি কেমন হয় আর বিনা চার্জ যুক্ত ব্যাটারি কেমন হয়, সেই সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো। সেটা অনেক মজার সাথে, এনার্জিটা ধরে রাখো, সেটা অনেক মজার সাথে জানবো, তাই এনার্জিটা ধরে রাখো। আর কিছুক্ষণ আমিও আমার এনার্জিটাকে ধরে রাখার চেষ্টা করছি। ওকে, চলো চলিए বস, চলিए দেখতে হ্যাঁ ফের আমাদের। আরে यार মুছে জানো মেরে ভাই, কি হচ্ছে বলো তো, দিনের দিন যা অবস্থা হচ্ছে। আর এখন তো স্কুলের শিক্ষক গুলাকে তো আর পড়াতে দিচ্ছে না, স্কুলের শিক্ষক গুলাকে এখন আর পড়াতে দিচ্ছে না। তাহলে স্কুলের শিক্ষক যদি না পড়ায় তাহলে এখন তো শর্টকাট পড়ে যাবে টিচারের প্রচন্ড, কারণ বেশিরভাগ স্কুলের টিচার গুলাই তোমার টিউশন পড়ায়। ওকে, আরে यार পুরোটা বুঝতে হবে না। চলো 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 জানা যাক তড়িৎ কোষ বা ব্যাটারি সম্পর্কে বা ইলেকট্রিক সেল। ওকে ওকে, ব্যাটারি সম্পর্কে জানতে মজা আছে। আমরা ছোট ছোট পেন্সিলের মতো ব্যাটারি ইউজ করতাম, মনে আছে তো? এবং সেই ব্যাটারি গুলো কিন্তু আমরা চার্জ দিতাম না, চার্জ হতো না, চার্জ কিন্তু হতো না, হতো না। আগে আগে যখন টর্চ লাইট ছিল তখন কি করতাম, তখন আমরা যে ব্যাটারি গুলো ব্যবহার করতাম না, সেটা কিন্তু আমাদের কি ছিল, মানে চার্জ যুক্ত ছিল না। এবং সেই চার্জ না থাকার কারণে আমাদের ব্যাটারি গুলা যখন খতম হয়ে যেত তখন কি হতো, তো আমরা কিন্তু ব্যাটারি গুলাকে ফেলে দিতাম। ওকে, ঠিক আছে। তাহলে তড়িৎ কোষের শ্রেণী বিভাগ, আচ্ছা তড়িৎ কোষের শ্রেণী বিভাগ। আমরা আগে টর্চ লাইটে যে সমস্ত ব্যাটারি ইউজ করতাম বা যে সমস্ত টর্চ লাইটে আমরা এখনো পর্যন্ত কোনো চার্জিং করি না বা উইদাউট চার্জ আমাদের যে সমস্ত টর্চ লাইট গুলো জ্বলে, সেই টর্চ লাইটে যে সমস্ত আমরা ব্যাটারি ইউজ করি না, সেই ব্যাটারি গুলোর সাথে আমাদের এখন যে সমস্ত টর্চ আমরা ব্যবহার করি, যে সমস্ত টর্চ গুলোর ব্যাটারি, সেগুলোকে আমরা চার্জ দিতে পারি, তার সাথে কি পার্থক্য রয়েছে সেই সম্পর্কে আমরা এখন জানবো। ওকে, একদম সহজ জিনিস। তাহলে চলো আর বেশি কথা বলছি না, তড়িৎ কোষের শ্রেণী বিভাগ। তড়িৎ কোষের শ্রেণী বিভাগ, কয় প্রকারের তড়িৎ কোষ হয়? তড়িৎ কোষ কি? তড়িৎ উৎস। তড়িৎ কোষ কি? তড়িৎ উৎস হচ্ছে একটা তড়িৎ কোষ, ডায়নামো, হচ্ছে কিনা? একদম ঠিক। তাহলে তড়িৎ উৎস হচ্ছে একটা তড়িৎ কোষ, মানে এখন আমরা তড়িৎ উৎস যে রয়েছে, একটা তড়িৎ উৎসের যে রয়েছে তড়িৎ কোষ, এবং সেই তড়িৎ কোষের আমরা শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো। ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক সেলস। ওকে 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 ওকে, তো দেখো চলো প্রথম বোঝা যাক আমাদের তড়িৎ কোষ কি জিনিস। ঠিক আছে, তড়িৎ কোষ কি জিনিস, এবং আমি যখনই তড়িৎ কোষ সম্পর্কে আমরা এখন কথা বলবো, সর্বপ্রথম তোমরা মনে করবে আমাদের সেই পেন্সিল ব্যাটারি গুলোকে, যে ব্যাটারি গুলো আমরা দেখেছি, যে ব্যাটারি গুলোকে আমরা কিন্তু কি করতাম, বড় বড় ব্যাটারি ছিল, এবং সেই ব্যাটারি গুলো খুললে আমরা দেখতে পাই তার ভিতরে কোনো রকম যন্ত্রাংশ থাকে না, শুধু কালো কালো কিছু কেমিক্যাল থাকে মনে হয়, থাকে কি না, যাকে আমরা কালি বলতাম। ভাঙিয়েছো ব্যাটারি কোনোদিন? আশা করি ভাঙিয়েছো, আমি তো ভাঙিয়েছি। আমাদের কাছে মোটা মোটা ব্যাটারি বা পেন্সিল যে ব্যাটারি আছে, সেই ব্যাটারি গুলোকে ভাঙলে দেখবে তার মধ্যে কোনো যন্ত্রাংশ থাকে না, কি থাকে, সে ভেতরটা কিন্তু কালো কালো অনেক কালি থাকে, এবং সেই কালিটা কি হয়, তার কালি বাইরেটাই কিন্তু থাকে একটা পেপারের মতো, সেই পেপারটা কি হয় সেই সম্পর্কে আমরা আরাম সেখানে বুঝবো, একদম নিশ্চিন্তে। ঠিক আছে, একদম ঠিক। তাহলে প্রথম বোঝা যাক তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল কি জিনিস। তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল আসলে কি জিনিস বা কাকে বলা হয়? দেখো ভাই, তড়িৎ কোষ কি জিনিস দেখো, যে তড়িৎ উৎসের যে তড়িৎ উৎসের অভ্যন্তরে কোনো সচল যন্ত্রাংশ থাকে না, আমরা বর্তনীটাকে বানাইলি তাহলে বুঝতে সুবিধা হবে। একদম ঠিক, ভি সি, সরি ভি এ সি এ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে তড়িৎ উৎস, ঠিক আছে না? তো আমরা এখানে তড়িৎ উৎস হিসেবে ব্যবহার করছি কি, ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ। ওকে, ঠিক আছে।
তো দেখো ভাই, আমরা বলতে পারি ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ হচ্ছে যে তড়িৎ উৎসের অভ্যন্তরে মানে ভিতরে, যে তড়িৎ উৎসের অভ্যন্তরে বা ভিতরে কোন রকম সচল যন্ত্রাংশ থাকে না, কোন রকম সচল যন্ত্রাংশ থাকে না, তাকে সাধারণত তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল বলা হয়। বুঝতে পারলে? আমাদের একটা তড়িৎ উৎস নিয়েছি এবং যে সমস্ত বা যে তড়িৎ উৎসের অভ্যন্তরে বা ভিতরে কোন রকম সচল যন্ত্রাংশ থাকে না, আমাদের যে তড়িৎ উৎসের যে তড়িৎ উৎসের অভ্যন্তরে বা ভিতরে কোন রকম বা কোন সচল যন্ত্রাংশ থাকে না, তাকে সাধারণত তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল বলা হয়। তাকে সাধারণত ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ বলা হয়। যেমন রাসায়নিক কোষ, কি যেমন হচ্ছে কি রাসায়নিক কোষ, রাসায়নিক কোষ বা কেমিক্যাল সেল, আলোক কোষ, ঠিক আছে, বা ফটো ইলেকট্রিক সেল। বুঝতে পারছো তো কি বলছি? ঠিক আছে, এগুলো হচ্ছে একটা আমাদের ক্রে, এগুলো হচ্ছে আমাদের একটা কোষ। ঠিক আছে, তাহলে কি বলতে পারি, আমার তড়িৎ উৎসের অভ্যন্তরে, তড়িৎ উৎসের অভ্যন্তরে বা ভিতরে, তড়িৎ উৎসের অভ্যন্তরে বা ভিতরে কোন সচল যন্ত্রাংশ না থাকলে, কোন সচল যন্ত্রাংশ না থাকলে তাকে সাধারণত তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল বলা হয়। যেমন হচ্ছে আমাদের সৌরকোষ, কি বলতে পারি, কি যেমন বলতে পারি রাসায়নিক কোষ, রাসায়নিক কোষ বা কেমিক্যাল সেল, ঠিক আছে, সৌর সৌরকোষ বা সোলার সেল, ঠিক আছে। তো আবার বলতে পারি কি আলোক কোষ বা বলতে পারি ফটো ইলেকট্রিক সেল। অনেক প্রকারের সেল রয়েছে, ঠিক আছে, সৌর আলোক তড়িৎ কোষ, নিউক্লিয় কোষ বা নিউক্লিয় কোষ বা কি রে নিউক্লিয়ার সেল, ঠিক আছে। তো বলতে পারি কি রাসায়নিক কোষ, সৌর কোষ, আলোক কোষ, ঠিক আছে, আলোক তড়িৎ কোষ বা বলতে পারি আবার নিউক্লিয় কোষ। এগুলো কি হচ্ছে, এই কোষগুলির ভিতরে কিন্তু কোন রকম, এগুলো প্রত্যেকটা কোষই হচ্ছে কি আমাদের তড়িৎ উৎস, এবং সেই সমস্ত তড়িৎ উৎসের অভ্যন্তরে কিন্তু কোন প্রকারের সচল যন্ত্রাংশ থাকে না, তাই আমরা তাই কোষ বলি। তাহলে আমরা আবার বলতে পারি কি, আমরা আবার বলছি যে আমাদের তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল কি জিনিস, তখন বলবো যে আমাদের তড়িৎ উৎসের অভ্যন্তরে বা ভিতরে কোন সচল যন্ত্রাংশ না থাকলে তাকে সাধারণত একটি তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল বলা হয়। যেমন রাসায়নিক কোষ, সৌর কোষ, আলোক কোষ, আলোক তড়িৎ, আলোক কি হচ্ছে আলোক তড়িৎ কোষ, ঠিক আছে। আবার বলতে পারি কি আমাদের রয়েছে তোমার নিউক্লিয়ার কোষ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি প্রত্যেকটা আমাদের একটা কোষ, এবং তাদের মধ্যে কি আছে কোন রকমের কিন্তু সচল যন্ত্রাংশ নেয়, হয়তো কালি থাকে এবং সেই কালিগুলা কি হয় কেমিক্যাল জিনিস থাকে। তো কেমিক্যালটা কোনো সচল যন্ত্রাংশ নয়, ঠিক আছে, একদম ঠিক। যেমন আমাদের ইঞ্জিনের ভিতরে অনেক রকম সচল যন্ত্রাংশ আছে যেগুলো নাড়াচাড়া করছে, তার জন্য কি হচ্ছে তার ভিতরে কিন্তু আমাদের তড়িৎ উৎস সৃষ্টি হয়। যেমন জেনারেটর আছে, সেই জেনারেটরটার ভিতরে কি আছে, জেনারেটরের মধ্যে সচল যন্ত্রাংশ আছে, এবং তার জন্য কি হচ্ছে জেনারেটরটা আমাদের একটা তড়িৎ উৎস হিসেবে কাজ করে, করে কিনা? একদম ঠিক। মানে এখানে আচ্ছা, আমরা এখানে যে জেনারেটর আছে না বিয়ে বাড়িতে লাগাই, সেটা কিন্তু আমরা একটা তড়িৎ উৎস বলতে পারি, কারণ কি সেখানে তড়িৎ সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? একদম। তাহলে কি তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল হচ্ছে এই জিনিসটা, যখন আমাদের তড়িৎ উৎসের অভ্যন্তরে কোনো প্রকারের সচল যন্ত্রাংশ থাকে না, তখন সাধারণত আমরা তাকে একটি তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল বলতে পারি। এবং আমাদের তড়িৎ কোষ অনেক প্রকার হয়, সৌর কোষ বলতে পারি, রাসায়নিক কোষ বলতে পারি, আলোক কোষ বলতে পারি, ঠিক আছে, আবার নিউক্লিয়ার কোষ বলতে পারি। অনেক প্রকারের কোষ রয়েছে, যার মধ্যে আমরা এখানে যে কোষটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের রাসায়নিক কোষ বা কেমিক্যাল সেল। এই কেমিক্যাল সেল বা রাসায়নিক কোষ সম্পর্কে আমরা এখন আলোচনা করব আর অনেক সহজে জানবো, আর তার ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো, কারণ আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি রাসায়নিক কোষ, আর সিলেবাসের অন্তর্গত হচ্ছে আমাদের রাসায়নিক কোষ বা কেমিক্যাল সেলস গুলি। ওকে, চলো তাহলে দেখা যাক আমাদের কেমিক্যাল সেলস বা রাসায়নিক কোষ কয় প্রকারের এবং সেগুলি কি কি। ওকে, চলো ভাই, তাহলে কি বলতে পারি আমরা এখানে রাসায়নিক কোষ সম্পর্কে জানবো। আমাদের যে কোষটা তড়িৎ উৎস হিসেবে আমরা যে কোষটি ব্যবহার করেছি সেটা হচ্ছে কি আমাদের একটি রাসায়নিক কোষ, এবং আমাদের রাসায়নিক কোষ দুই প্রকারের হতে পারে।
যে সম্পর্কে আমরা জানবো, একটা হচ্ছে প্রাথমিক কোষ, আরেকটা হচ্ছে আমাদের গণকোষ। ঠিক আছে, একটা হচ্ছে কি আমাদের প্রাথমিক কোষ, আরেকটা হচ্ছে আমাদের গণকোষ। তো প্রাথমিক কোষ আর গণকোষের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং আমরা কখন একটা কোষকে প্রাথমিক কোষ এবং আমরা কখন একটা কোষকে গণকোষ বা দ্বিতীয় কোষ বলবো, সেই সম্পর্ক এখন আমরা বুঝবো। ঠিক আছে, তাহলে কে প্রাইমারি এন্ড সেকেন্ডারি সেল সম্পর্কে এবার আমরা বুঝবো। তাহলে কি আমরা আমাদের রাসায়নিক কোষ বা কেমিক্যাল সেলস কে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা, আচ্ছা ঠিক আছে, আমি ডিফাইন টাইপের দেখাবো। ওকে, এই তো দেখাচ্ছি, এখানে ভালো করে বুঝাবো। না 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 না, ওকে, কি হচ্ছে আমাদের রাসায়নিক কোষ বলতে এখানে কি হচ্ছে আমাদের একটা আচ্ছা গণকোষ। ঠিক আছে, গণকোষ বা সেকেন্ডারি সেল, এবং একটা আছে কি আমাদের প্রাথমিক প্রাথমিক কোষ বা বলতে পারি আমাদের প্রাইমারি সেল। ওকে, ঠিক আছে, তাহলে কি গণকোষ বা সেকেন্ডারি সেল এবং প্রাইমারি কোষ বা প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল সম্পর্কে আমরা জানবো। তাহলে কি আমরা আমাদের রাসায়নিক যে কোষ বা কেমিক্যাল সেলস, সেই রাসায়নিক কোষ, অর্থাৎ মনে রাখবি যে আমরা এখানে কোষ বলতে ব্যাটারি বলছি, মানে সেল মানে ব্যাটারি। ঠিক আছে, মানে এখানে আমরা প্র্যাকটিক্যালি বলতে পারি কি ব্যাটারির কথাই বলছি। ওকে, এইটা মাথায় রাখবে। যদি আমরা ব্যাটারিটা ধ্যান দিই তাহলে বেশি আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। ওকে, তাহলে এখানে বুঝতে পারি যে ব্যাটারি কিরকম হয়, আর সেই ব্যাটারি থেকে কিন্তু আমরা সেল সম্পর্কে জানতে পারবো। ওকে, বুঝতে পারি তো? মানে বলতে গেলে ভেবে নাও যে আমাদের এই সেল বা ব্যাটারি একই জিনিস। এই তড়িৎ যে কোষ, এই রাসায়নিক যে কোষ, এই রাসায়নিক কোষ হচ্ছে একটা ব্যাটারি, এবং আমরা এখানে ব্যাটারি সম্পর্কে কথা বলছি, তাহলে আমাদের বুঝতে বেশি আরো ইন্টারেস্ট লাগবে, আর বেশি আরো মজা লাগবে, আর অনেক বেশি আরো সহজ হয়ে উঠবে। ঠিক আছে, ওকে দাদা, তাহলে চলো ভাই, আমরা আমাদের রাসায়নিক কোষকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল, এবং আরেকটা হচ্ছে গণকোষ বা আমাদের সেকেন্ডারি সেল। ওকে, ঠিক আছে, তো প্রাইমারি কোষ কোনটা, বা প্রাইমারি কোষ বা প্রাইমারি সেল বা প্রাথমিক কোষ আমরা কোনটাকে বলবো? তো দেখো ভাই, আমাদের যে রয়েছে আমাদের প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল যে রয়েছে, এই ধরনের কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। কি হয়, আমাদের যেহেতু আমরা এখন রাসায়নিক কোষ সম্পর্কে পড়ছি, তাই বলতে পারি কি যে আমাদের প্রাথমিক কোষ বা গণকোষ যেটাই হোক, সেখানে কিন্তু আমাদের রাসায়নিক যে শক্তি, সেটাই কিন্তু আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, এটা আমরা মানে যদি কেউ না বলে দেয় তাও কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো। ওকে, ঠিক আছে, তাহলে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল একদম ধাপে ধাপে বলছি, পরিষ্কার করে বোঝো, কোনো সমস্যা কিন্তু রাখো না। ওকে, শুধু বোঝার চেষ্টা করো প্রাথমিক কোষ কোনটা। প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল, দেখো আমাদের প্রাথমিক কোষ বা প্রাইমারি সেলে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। কি করা এখানে? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তাহলে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল কি? প্রাথমিক কোষ বা প্রাইমারি সেলে আমাদের রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, এবং যেহেতু কোনো বাহ্যিক তড়িৎ উৎসের সহায়তা ছাড়াই তড়িৎ শক্তি পাওয়া যায়, আর আমাদের এই প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল এমন জিনিস হয় যেখানে কি হয়, আমরা বাহ্যিক কোনো তড়িৎ শক্তি প্রদান করব না। কি বলতো, আমরা বাহ্যিক কোনো তড়িৎ শক্তি প্রদান করব না আমাদের এই ব্যাটারিটাকে, আমাদের প্রাথমিক কোষটাকে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, মানে কোনো প্রয়োজন হয়ই না। ঠিক আছে, কোনো প্রয়োজন হয় না। আমরা আমাদের যে গণকোষ আছে, সেই গণকোষটা কিন্তু আমাদের কি করে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে, কিন্তু সেখানে আমাদের যে গণকোষটা আছে না, সেই কোষটাকে আমরা চার্জিং করতে পারি।
চার্জিং কখন করা হয়? বাইরে থেকে বাহ্যিক কোনো তড়িৎ উৎসের সাহায্যে, ঠিক আছে? মানে বাইরে থেকে বা বাহ্যিক কোনো তড়িৎ উৎস থেকে আমরা কি তড়িৎ শক্তির মধ্যে প্রদান করি, এবং তড়িৎ শক্তি আমরা একটা কোষের মধ্যে দিই, তখন সেটা কি হয়? তখন সেটা বলতে পারে কি যে বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্যে আমাদের এই ব্যাটারিটা বা গণকোষটা কি হয়? চার্জ হয়। তারপর আমরা সেটাকে বারবার ইউজ করতে পারি। সেই সম্পর্কে আমরা একটু কথা বলছি। এটার সাথে এই সম্পর্কে আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারো, তার জন্য আমি এটাকে বললাম। ঠিক আছে, তাহলে এটা বুঝতে সুবিধা হয় তার জন্য এটাকে আমি বললাম। একদম সহজ জিনিস। ওকে, ঠিক আছে। তাহলে কি যে আমাদের প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল হচ্ছে এমন একটি কোষ যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বা যেখানে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেলের সাহায্যে বা প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল হচ্ছে এমন একটি কোষ যেখানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, এবং তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, এবং এখানে কোনো বাহ্যিক তড়িৎ উৎসের সহায়তা ছাড়াই তড়িৎ শক্তি পাওয়া যায়। এখানে কি হচ্ছে? এবং এখানে কোনো বাহ্যিক তড়িৎ উৎসের সহায়তা ছাড়াই কোনো বাহ্যিক তড়িৎ উৎসের সহায়তা ছাড়াই আমরা কিন্তু আমাদের প্রাথমিক কোষ থেকে তড়িৎ শক্তি পেয়ে থাকি বা পাওয়া যায়, তাই এদের প্রাথমিক কোষ বলা হয়। তাহলে যদি বলা হয় যে আমরা আমাদের এটিকে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল কেন বলি? কারণ আমরা আমাদের এই কোষটিকে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল বলি, তার কারণটা হচ্ছে কি আমাদের এই কোষটি থেকে তড়িৎ শক্তি পাওয়ার জন্য আমরা বাহ্যিক কোনো তড়িৎ উৎসের সহায়তা নিই না। এরকমটা নয় যে আমরা কোনো বাহ্যিক তড়িৎ উৎস থেকে আমরা তড়িৎ শক্তি গ্রহণ করব, তারপর আমরা এই কোষটি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করব, এরকমটা কিন্তু হয় না। ঠিক আছে, আমরা অটোমেটিক আমরা যতটা আমাদের জ্ঞান আছে সেটা অনুসারে, মানে যতটা শক্তি আছে না, এই নিজে থেকে কিন্তু নিজের বডি থেকে কিন্তু এখানে তড়িৎ শক্তি উৎপন্ন করে, এ কোনো সাহায্য নেয় নাই। ঠিক আছে, এ কোনো সাহায্য নেয় না যে কোনো বাহ্যিক তড়িৎ শক্তি আমাকে শক্তি দাও, আমি এইদিকে শক্তি দেবো, তড়িৎ শক্তি উৎপন্ন করবো, আমাকে শক্তি দাও, এরকমটা না। আমি নিজেই আছি, আমি নিজেই কারো কারো মানে বাইরে কোনো বাহ্যিক কোনো তড়িৎ উৎসের সহায়তা নিচ্ছি না, আমি আমি নিজে থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করছি, আর তার জন্যই আমাকে বলা হয় প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি বলছি যে আমাদের প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল হচ্ছে এমন একটি সেল বা এমন একটি কোষ যেখানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, এবং আমাদের এই কাজটি করার জন্য, অর্থাৎ আমাদের এই রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য বাইরে থেকে কোনো বাহ্যিক তড়িৎ শক্তি প্রয়োজন হয় না, বা বাইরে থেকে কোনো বাহ্যিক কোনো তড়িৎ উৎসের সহায়তা নিতে হয় না। তাই আমরা এই কোষটিকে বা এই সেলটিকে আমরা বলে থাকি প্রাইমারি সেল বা প্রাথমিক কোষ। ঠিক আছে, বুঝতে পেরেছো? একদম সহজ করে বললাম, কিন্তু তাও যদি বুঝতে অসুবিধা হয় না, প্লিজ কমেন্ট আমাকে জানাও। ঠিক আছে, আমার এনার্জি ডাউন হয়ে যাচ্ছে দিনে দিন। ঠিক আছে, তার কারণটা হচ্ছে তোমরা শেয়ারটা করছো না। প্লিজ তোমরা শেয়ারটা করো, সবাইকে শেয়ারটা করো, আরো কানেক্টেড করো, যাতে আরো বেশি মজা লাগে, আরো বেশি আমার বেশি এনার্জি সৃষ্টি হয়। ঠিক আছে, আমার যত বেশি এনার্জি সৃষ্টি হবে তত তোমাদের ফায়দা আছে। কারণ কি আমার এনার্জি সৃষ্টি হতে হবে, প্রত্যেকটা এনার্জি কিন্তু ওই ক্লাসের মধ্যে দিচ্ছি, এবং সেই এনার্জিটা তোমরা আরো বেশি করে মানে আরো বেশি মজার সাথে গ্রহণ করতে পারবে। মানে বলতে পারে কি যে আমার এনার্জি মানে তোমাদের এনার্জি। ঠিক আছে, তার জন্য বলছি যে আমার এনার্জি বাড়াও, আর আমার এনার্জি বাড়াতে গেলে তোমাদেরকে শেয়ার করতে হবে বেশি করে। ওকে, চলো ভাই। তাহলে কি প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল হচ্ছে এমন একটি সেল যেখানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, এবং আমাদের এই কোষটি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য বাইরে থেকে কোনো তড়িৎ উৎসের সহায়তা নেয় না। তাই আমরা এই কোষটিকে প্রাথমিক সেল বা প্রাইমারি সেল বলে থাকি, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। এবং ঠিক আছে, একদম। এবং আমরা আমাদের প্রাথমিক কোষ বা প্রাইমারি সেলের কয়েকটা এক্সাম্পল বলতে পারি কি লেখা আছে। ঠিক আছে, ভোল্টীয় কোষ কি আছে? ভোল্টীয় কোষ, ল্যাকল্যান্স কোষ, ঠিক আছে, শুষ্ক বা নির্জল কোষ, এবং আছে ড্যানিয়েল কোষ। ঠিক আছে, তাহলে কি আমরা আমাদের প্রাইমারি বা প্রাথমিক কোষের এক্সাম্পল বলতে পারি কয়েকটা, লিখে আমার লেট হচ্ছে। ভোল্টীয় কোষ, ঠিক আছে, ভোল্টীয় কোষ, ল্যান্স কোষ, আবার বলতে পারে কি ড্যানিয়েল কোষ, আবার বলতে পারি কি নির্জন নির্জল, ঠিক আছে, নির্জল বা শুষ্ক কোষ। ওকে,
ওকে, তো এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক কেস। মানে কি, আমাদের এই যে রয়েছে আমাদের ভোল্টীয় কোষ, ল্যাকনেস কোষ, ড্যানিয়েল কোষ, নির্জল কোষ বা শুষ্ক কোষ, এই সমস্ত কোষগুলা বাইরে থেকে কোনো বাইরে থেকে বা বাহ্যিক কোনো তড়িৎ উৎসের সহায়তা ছাড়াই নিজে থেকেই রাসায়নিক শক্তিকে তারা কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে। তার জন্য আমরা বলতে পারি কি, আমাদের ভোল্টীয় কোষ, ড্যানিয়েল কোষ, নির্জল বা শুষ্ক কোষ এবং আমাদের ল্যাকল্যান্স কোষ, এগুলো হচ্ছে চারটা হচ্ছে কি আমাদের প্রাথমিক বা প্রাইমারি সেল। আর অনেকগুলো আছে, সেই সম্পর্কে তোমরা হয়তো জানতে পারবে। ঠিক আছে, আমি আর বেশি কথা বলছি না। ওকে, ঠিক আছে। তো চলো ভাই, এরপর আমরা এই প্রাথমিক কোষ যখন ব্যবহার করব না, আমাদের কি, আমরা যদি আমাদের এই প্রাথমিক কোষটা বা প্রাইমারি সেলটা কিরে, যদি আমরা আমাদের এই প্রাথমিক কোষ বা প্রাইমারি সেলকে একটা তড়িৎ বর্তনীতে ব্যবহার করি বা একটা তড়িৎ উৎস হিসেবে ব্যবহার করি, মানে এটাকে আমরা এখন লাগালাম এখানে। ওকে, ঠিক আছে। তো আমরা যখন আমাদের এই প্রাথমিক কোষ বা প্রাইমারি সেলকে একটি তড়িৎ উৎস হিসেবে একটা বর্তনীতে ব্যবহার করি, তখন সেই প্রাথমিক কোষটি থেকে বা প্রাইমারি সেল থেকে আমরা কি কি পেয়ে থাকি বা কতদিন ধরে চলবে আমাদের সেলটা, সেই সম্পর্কে একটু বুঝে নিব। ওকে, ঠিক আছে। তো দেখো ভাই, আমরা বহিবর্তনীতে তড়িৎ প্রবাহ বহিবর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য আমরা যখন একটি প্রাথমিক বা প্রাইমারি সেল ব্যবহার করি, তখন বলতে পারি কি, যে আমাদের বহিবর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো হলে কোষের কি হচ্ছে, এই যে কোষের সক্রিয়, কোষের ভিতরে যে সক্রিয় বা অ্যাক্টিভ উপাদানগুলি রয়েছে, সেই সমস্ত উপাদানগুলি ধীরে ধীরে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ উপাদানে পরিণত হবে কিনা। কেন বলতো? পরিষ্কার দেখো, যে আমরা একটা এখানে ব্যাটারি ইউজ করেছি, এবং সেই ব্যাটারিটা আমরা যখন লাইট চালাচ্ছি বা ফ্যান চালাচ্ছি ব্যাটারির সাহায্যে, তখন ব্যাটারির ভিতরে যে সমস্ত অ্যাক্টিভ বা সক্রিয় উপাদান রয়েছে, সেই উপাদানগুলো কি হবে, ধীরে ধীরে বার হবে। এবং ধীরে ধীরে বার হতে হতে, অর্থাৎ কি, ধীরে ধীরে বার হয়ে নিয়ে তড়িৎ প্রবাহ পাঠাতে পাঠাতে কি হবে, একটু একটু করে বা 2 দিন 3 দিন বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমাদের কিন্তু ব্যাটারির যে ভিতরের যে রয়েছে সক্রিয় অঙ্গগুলো বা সক্রিয় পার্ট গুলা বা সক্রিয় গুলো রয়েছে বা অ্যাক্টিভ যে রয়েছে আমাদের জিনিসগুলো, সেগুলো কিন্তু নিশ্চয়ই হয়ে পড়বে কিনা। আর তখন কিন্তু কি হবে, আমাদের ব্যাটারিটা শেষ হয়ে যায়, আমরা বলতে পারি যে আমাদের ব্যাটারিটা কিন্তু শেষ হয়ে গেছে। তখন আমরা সেই ব্যাটারিটাকে ফেলে দিই, বলতে পারি কিনা, একদম বলতে পারি কিনা, একদম ঠিক। এই জিনিসটাই বলছি আমি। ওকে, তাহলে কি, বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো হলে সক্রিয় বা অ্যাক্টিভ উপাদানগুলি ক্ষয়প্রাপ্ত হয়, সক্রিয় বা অ্যাক্টিভ উপাদানগুলি ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং অবশেষে সম্পূর্ণ রূপান্তরিত হয় নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ উপাদানে। ঠিক আছে। এবং আমাদের এই তড়িৎ রাসায়নিক যে বিক্রিয়া, একটা প্রাইমারি কোষ বা একটা প্রাথমিক কোষের যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, সেটা কিন্তু আমাদের ইরিভার্সিবল হয়, অর্থাৎ কি, অপ্রত্যাশিত হয়। ঠিক আছে, কি হয়, ওকে, কি হয়, যে অপ্রত্যাবর্তক হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ রাসায়নিক বিক্রিয়াগুলি অপ্রত্যাবর্তক হয় বা ইরিভার্সিবল হয়, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া ঘটিয়ে ওই নিষ্ক্রিয় উপাদানগুলিকে আমরা আবার সক্রিয় উপাদানে গঠন করতে পারি না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু মাথায় রাখবে। তার জন্য আমরা যখনই আমাদের এই ব্যাটারিটা বা কোষটা খতম হয়ে যায়, মানে পুরো ভেতরের যে অ্যাক্টিভ বা সক্রিয় উপাদান, সেগুলি যখন পুরোটা নিষ্ক্রিয় হয়ে যায়, তখন আমরা সেই ব্যাটারিকে কিন্তু ফেলে দিই, আর ব্যবহার করতে পারি না। এই সম্পর্কে আমরা ভালো করে জানি, ছোটবেলা থেকে খেলছি। ঠিক আছে কিনা, ছোটবেলা থেকে আমরা এই সম্পর্কে খেলছি কিনা, সেটা কমেন্ট আমাকে বলো। নিশ্চয়ই জানো তোমরা, একদম ঠিক, কোনো সমস্যা নাই। তাহলে কি বলতে পারি, যে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো হলে আমাদের এই প্রাথমিক কোষ বা প্রাইমারি সেলের ভিতরে যে সক্রিয় বা অ্যাক্টিভ উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হতে হতে আমাদের এর ভেতরের যে সক্রিয় উপাদান, সেগুলি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ কি, নিষ্ক্রিয় উপাদান পরিণত হয়ে যায়। এবং আমাদের এই তড়িৎ রাসায়নিক যে বিক্রিয়া, সেটা হয় অপ্রত্যাবর্তক, মানে ইরিভার্সিবল। মানে যখন আমরা এর বিপরীত প্রক্রিয়া ঘটাবো, মানে আবার এখান থেকে আমরা রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি,
আর এখন যদি এর বিপরীত প্রক্রিয়া ঘটানো হয় মানে কি, আমরা তড়িৎ শক্তিকে দেব আর রাসায়নিক শক্তি পাওয়ার চেষ্টা করবো, তো কিন্তু বাস্তবে এটা সম্ভব নয় আমাদের একটা প্রাথমিক কোষ বা একটা প্রাইমারি সেলের মধ্যে। ঠিক আছে, মানে আমরা বলতে পারি আমাদের প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল হচ্ছে একটা অপ্রত্যাবর্তক বা ইরিভার্সিবল প্রসেস, মানে আমরা বিপরীত প্রক্রিয়া ঘটিয়ে আবার আমরা এই কোষের ভিতরের নিষ্ক্রিয় অঙ্গগুলিকে সক্রিয় অঙ্গে কিন্তু পরিণত করতে পারি না। এটা তোমরা পরিষ্কার মাথার মধ্যে রাখবে। আবার বলছি, আমরা বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য যখনই আমরা একটি প্রাথমিক কোষ বার করি, তখন সেই প্রাথমিক কোষের ভেতরে যে সক্রিয় বা অ্যাক্টিভ উপাদানগুলি আছে সেগুলো কি হয়, ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হতে থাকে এবং ক্ষয় প্রাপ্ত হতে হতে ধীরে ধীরে একটু একটু করে সম্পূর্ণ একটি বা সক্রিয় উপাদানগুলি নিষ্ক্রিয় উপাদানে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এবং আমরা সেই নিষ্ক্রিয় উপাদানগুলিকে আবার বিপরীত প্রক্রিয়া ঘটিয়ে কিন্তু সক্রিয় উপাদানে পরিণত করতে পারি না, কারণ আমাদের প্রাথমিক কোষটা হয় একটা অপ্রত্যাবর্তক বা ইরিভার্সিবল প্রসেস, মানে আমরা এটাকে আবার তড়িৎ শক্তি দিয়ে সেটাকে আমরা কিন্তু আবার তার ভিতরে যে সেল সেগুলো কিন্তু আমরা আর কিন্তু মানে আবার কিন্তু আমরা সেটাকে সক্রিয় করতে পারি না, নিষ্ক্রিয় থেকে যায়। তার জন্য যেহেতু আমাদের একটা প্রাথমিক কোষ বা একটা প্রাইমারি সেলের ভিতরে যে নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় যেগুলো হয়ে গেছে সেই নিষ্ক্রিয় উপাদানগুলি আর সক্রিয় হয় না, তার জন্য বলতে পারে কি আমাদের এই কোষটা বা প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল এর ভিতরে যে কোষটা বা রয়েছে বা প্রাথমিক সেলটা আমরা কিন্তু ফেলে দেব, কারণ কোনো কাজের আর নাই। ঠিক আছে, কোনো কাজের আর নাই, এটাকে আমরা কিন্তু আর বাইরে থেকে তড়িৎ শক্তি দিয়ে এগুলো চার্জিং করতে পারি না। ঠিক আছে, তো কিন্তু আমরা এটাকে চার্জিং করতে পারবো কোষটাকে, সে সম্পর্কে এবার আমরা জানবো। ওকে, তাহলে কি বলতে পারি যে আমাদের প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল হচ্ছে এমন একটা সেল যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, এবং আমাদের এই তড়িৎ কোষটা, আমাদের এই তড়িৎ কোষটা বাইরে থেকে কোনো তড়িৎ উৎসের সাহায্য ছাড়াই, মানে বিনা কোনো চার্জিং ছাড়াই, বাইরে থেকে কোনো তড়িৎ উৎস নিচ্ছে না, নিচে তড়িৎ না, বাইরে থেকে কোনো তড়িৎ উৎস নিচ্ছে না, কোনো চার্জিং ছাড়াই বিনা কোনো তড়িৎ উৎস ছাড়াই আমাদের রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করে, এবং তড়িৎ শক্তি রূপান্তরিত করার ফলে আমাদের বহির্বর্তনীতে যখনই আমাদের তড়িৎ প্রবাহ পাঠায়, মানে রাসায়নিক শক্তিটা কি হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে, তখন কি হয় তার ভিতরের যে সক্রিয় বা অ্যাক্টিভ উপাদানগুলি সেগুলো কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে। ঠিক আছে, এবং নিষ্ক্রিয় হওয়ার পর সেটি আর কিন্তু কোনো কাজে লাগে না, অর্থাৎ আমরা কিন্তু সেই নিষ্ক্রিয় সেই কোষটিকে আমরা আবার কিন্তু চার্জিং বা তড়িৎ উৎসের সাহায্যে সক্রিয় করতে পারি না, মানে সেটার ব্যবহার কত খতম হয়ে গেছে বলতে পারি। তখন আমরা সেই ব্যাটারিটাকে বা সেই আমরা আমাদের প্রাথমিক কোষ বা প্রাইমারি সেলটিকে আমরা কিন্তু আর ব্যবহার করি না, সেটাকে আমরা ফেলে দিই। এটা মাথার মধ্যে রাখবে। ওকে, চলো, তাই কোষটিকে বাতিল করতে হয় অথবা কোষের ভিতরে থাকা উপাদানগুলিকে আমরা পুরোপুরি পাল্টে ফেলতে পারি। তাহলে কি আমরা কোষটিকে হয়তো বাতিল করে দেবো, ফেলে দেবো না, তো কি আমরা হয়তো আবার তো এর ভিতরে যে রয়েছে না অংশগুলো বা যে কেমিক্যাল রয়েছে সেগুলোকে আমরা কিন্তু পাল্টে দিতে পারি। ওকে, এটা মাথার মধ্যে রাখবে। ওকে দাদা, এরপর চলো আমরা আমাদের এই গণকোষ বা সেকেন্ডারি সেল সম্পর্কে একটু জেনে নিই। ঠিক আছে, গণকোষ বা সেকেন্ডারি সেল সম্পর্কে জেনে নিই। তো যেহেতু আমাদের রাসায়নিক কোষেরই দুটো হচ্ছে আমাদের দুটো ভাগ হচ্ছে, একটা দুটো কোষ হচ্ছে আমাদের প্রাথমিক কোষ আর গণকোষ। ঠিক আছে, তো ঠিক তেমনই, অর্থাৎ কি যেমন আমাদের প্রাথমিক কোষে বা প্রাইমারি সেলে আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক তেমনই আমাদের গণকোষটাতে কি হয় রাসায়নিক শক্তি কি হয় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে কি আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় গণকোষেও, কি হয় গণকোষেও কিন্তু বা আমাদের সেকেন্ডারি সেলেও কিন্তু কি হয় রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তবে এই কোষটা, তবে আমাদের এই গণকোষকে আমরা কিন্তু বারবার ব্যবহার করতে পারি চার্জিং এর সাহায্যে। মানে আমরা এখন যে সমস্ত ব্যাটারি ইউজ করি না, কি করি আমাদের যে মোবাইলটা, যে ফোনটা, তো আমাদের যে স্মার্ট মোবাইল আছে সেই স্মার্টফোনের ব্যাটারি খতম হয়ে যায়, মানে আমরা কি বলতে পারি যে আমাদের স্মার্টফোনের ব্যাটারিটা খতম হয়ে যায়, তারপর আবার আমরা তাকে চার্জিং করি, আর সেইভাবে আমরা আমাদের মোবাইলের ব্যাটারি গুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারি। তাই বলতে পারি কি যে আমাদের ফোনের ভিতরে যে ব্যাটারি আছে সেটা হচ্ছে একটা গণকোষ বা একটা সেকেন্ডারি সেল, বলতে পারি কিনা সেটা কমেন্ট আমাকে জানাও। ঠিক আছে, বিনা কিছু বাধায় কমেন্ট আমাকে জানাও, বিনা কোনো চাপে। ওকে, চলো, তাহলে বলতে পারি কি যে আমাদের গণকোষেও প্রাথমিক কোষের মতোই
রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে, তড়িৎ শক্তি রূপান্তরিত করতে পারে। এবং আমরা এই কোষকে বারবার ব্যবহার করতে পারি, বা এই কোষকে বারবার ব্যবহার করার জন্য সেটিকে আমরা তড়িদাহত করতে পারি, মানে কি আমরা চার্জিং করতে পারি। যেমন আমরা আমাদের ফোনের ব্যাটারিকে চার্জ করি, ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে কি আমরা আমাদের এই ব্যাটারিকে বারবার ব্যবহার করতে পারি। আর আমরা আমাদের প্রাথমিক যে সেল, সেটাকে আমরা একবারেই ব্যবহার করতে পারি। একবার ব্যবহার করলাম, সমস্ত সক্রিয় উপাদান নিষ্ক্রিয় হয়ে গেল, ব্যাটারি ফেলে দাও। কিন্তু আমাদের যে গণকোষ বা সেকেন্ডারি সেল, সেখানে কি হচ্ছে, সেখানে আমরা ব্যাটারিটিকে বা সেখানে আমরা সেই আমাদের গণকোষটিকে বা সেকেন্ডারি সেলটিকে আমরা বারবার ব্যবহার করতে পারি, বা বারবার ব্যবহার করার জন্য আমরা কি করি, তড়িদাহিতকরণ করি বা চার্জিং করি। ঠিক আছে কিনা? চার্জিং করি কিনা? একদম ঠিক, একদম ঠিক। তাই তড়িদাহিতকরণ করার জন্য বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য নিতে হয়। ঠিক আছে, যেহেতু আমাদের প্রাথমিক কোষটা চার্জিং হয় না, তড়িদাহিতকরণ হয় না, তাই কি করছিলাম, বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য নিচ্ছিলাম না। কিন্তু আমাদের এই গণকোষটা যেহেতু চার্জিং করতে হয়, তড়িদাহিতকরণ করতে হয়, আর চার্জিং করতে গেলে কি চাই, তড়িৎ শক্তি চাই। তাই বলতে পারি কি, যে আমরা একটি গণকোষ বা সেকেন্ডারি সেলকে ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য আমরা বাইরে থেকে তড়িৎ উৎসের সাহায্য নিই, তড়িৎ উৎসের সাহায্যে চার্জিং করি, এবং চার্জিং করার পর সেই ব্যাটারিটা আমরা বারবার ব্যবহার করি। পরিষ্কার বুঝতে পারছি, কোনো চাপ নেই, ঠিক আছে কিনা? চলো দাদা, এটা বুঝতে পেরে গেছি। তো তড়িদাহিতকরণ করার জন্য বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য নিতে হয়, এটা দেখলাম। এবং এদের গণকোষ বলা হয়। কেন বলা হয় সেটাও বুঝতে পারছি, যে এটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি, তাই ওটা হচ্ছে গণকোষ। এবং এটাকে আমরা একবার ব্যবহার করতে পারতে বলতে পারি প্রাথমিক কোষ। সিম্পল জিনিস। ওকে, চলো, একদম সিম্পল জিনিস। তো তাই এদের গণকোষ বলা হয়। এবং আমরা একটা গণকোষের কয়েকটা এক্সাম্পল বলতে পারি। লেড অ্যাসিড সঞ্চায়ক, ক্ষারীয় সঞ্চায়ক, কি বলতে পারি, গণকোষের কয়েকটা এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে আমাদের লেড অ্যাসিড সঞ্চায়ক। লেড অ্যাসিড সঞ্চায়ক কি, আমাদের গণকোষের কয়েকটা এক্সাম্পল হচ্ছে লেড অ্যাসিড সঞ্চায়ক, লেড অ্যাসিড সঞ্চায়ক, ক্ষারীয় সঞ্চায়ক, লেড অ্যাসিড সঞ্চায়ক এবং ক্ষারীয় সঞ্চায়ক। তো চলো ভাই, এরপর আমরা এই গণকোষটিকে যখন আমরা আমাদের এই বর্তনীতে ব্যবহার করব, তখন আমাদের এই গণকোষটির অপর কি কি ইফেক্ট বা কি কি অবস্থা সৃষ্টি হবে, সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। তাহলে এখন আমরা এখানে ইউজ করব আমাদের, আর তুই হাট যা, প্রাথমিক কোষ একবার ব্যবহার করছি, তারপর কোনো কাজের নাই, তুই হাট যা ইয়ার। আমরা বারবার ব্যবহার করতে চাই একটা ব্যাটারিকে চার্জিং করে 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 করে, মানে কি আমরা আমাদের গণকোষ বা সেকেন্ডারি সেলকে কিন্তু বেছে নেব। একদম ঠিক। তাহলে এখন আমরা আমাদের গণকোষটাকে আমাদের তড়িৎ বর্তনীতে আমরা লাগাইছি, বলতে পারি নিশ্চয় দাদা। তো দেখো ভাই, তো আমরা বহি বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো হলে আমাদের এই গণকোষের ভিতরে সক্রিয় যে উপাদান, সেগুলি ক্ষয়প্রাপ্ত হবে, এবং ক্ষয়প্রাপ্ত হতে হতে একটু একটু করে ধীরে ধীরে সমস্ত উপাদান নিষ্ক্রিয় হয়ে পড়বে, মানে চার্জিং খতম। ঠিক কিনা? একদম ঠিক। কি বলছি, যে আমাদের বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো হলে গণকোষের ভিতরের মধ্যে যে সক্রিয় বা অ্যাক্টিভ উপাদানগুলি আছে, সেগুলি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং সমস্ত উপাদান নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর আমরা একটা কথা বলতে পারি, আমাদের এই গণকোষ হচ্ছে, এই গণকোষের যে বিক্রিয়া, এই গণকোষের যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, সেটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তক বা রিভার্সিবল। তাহলে কি ছিল, আমাদের প্রাথমিক কোষটা ছিল অপ্রত্যাবর্তক বা ইরিভার্সিবল। তার জন্য কি হচ্ছিল, সেটা কিন্তু ওরা বিপরীত প্রক্রিয়া ঘটায়, আবার তার নিষ্ক্রিয় অঙ্গগুলোকে সক্রিয়, কিন্তু নিষ্ক্রিয় উপাদানগুলিকে সক্রিয় উপাদানে কিন্তু পরিণত করতে পারছিলাম না, মানে চার্জিং করতে পারছিলাম না। কিন্তু আমাদের এই গণকোষটা
হচ্ছে এই গণকোষ্ঠীয় যে রাসায়নিক বিক্রিয়া সেটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তক বা রিভার্সিবল, মানে আমরা এখানে বিপরীত প্রক্রিয়া ঘটাই কিন্তু এর যে নিষ্ক্রিয় অঙ্গ সেগুলিকে আবার আমরা সক্রিয় করতে পারি। মানে এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়ে খতম হয়ে গেল। এরপর আমরা বাইরে থেকে আবার যদি উল্টা বিপরীত প্রসেস তড়িৎ শক্তি দিই আমাদের এই গণকোষ্ঠীর মধ্যে, তাহলে তার ভিতরে যে নিষ্ক্রিয় অঙ্গ সেগুলো আবার সক্রিয় হয়ে যাবে। সক্রিয় গুলা নিষ্ক্রিয় হচ্ছে যখন আমরা রাসায়নিক থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে। এরপর এরপর বলতে পারি আমাদের এই গণগোষ্ঠী যেহেতু হচ্ছে প্রত্যাবর্তক বা একটা রিভার্সিবল প্রসেস, তাই বলতে পারি কি আবার আমরা বাইরের কোনো তড়িৎ উৎস থেকে তড়িৎ শক্তি প্রদান করে এর ভিতরের যে নিষ্ক্রিয় অঙ্গ সেগুলিকে আবার সক্রিয় করতে পারি। মানে আবার আমরা তড়িৎ শক্তি দিয়ে এর ভেতরে নিষ্ক্রিয় অঙ্গগুলাকে সক্রিয় করলাম, মানে আবার সেটিকে আমরা কাজে লাগাতে পারি। এটা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে বিপরীত প্রক্রিয়া ঘটিয়ে ওই নিষ্ক্রিয় উপাদানগুলিকে আবার সক্রিয় উপাদানে ফিরিয়ে আনা যায়। এই বিপরীত বিক্রিয়া ঘটানোর জন্য কোষ্ঠীর বল তুলনায় বেশি, আর এই বিপরীত বিক্রিয়া ঘটানোর জন্য এই যে কোষ্ঠীর তড়িৎচালক বল, সেই কোষ্ঠীর তড়িৎচালক বলের থেকে বেশি তড়িৎচালক বল বিশিষ্ট কোনো তড়িৎ উৎস আমরা বার করি। মানে আমাদের এই কোষ্ঠীর যে তড়িৎচালক বল সেই কোষ্ঠীর তড়িৎচালক বলের থেকে বেশি যে তড়িৎ উৎসে চলে তড়িৎচালক বল, সেই রকম একটা মানে বেশি তড়িৎচালক বল বিশিষ্ট একটা তড়িৎ উৎস থেকে আমরা এটাকে চার্জিং করি, আমরা এর মধ্যে কি করি? তড়িৎ শক্তি পাঠাই, এটা বলতে পারি। আর আমরা বিপরীত প্রক্রিয়া ঘটানোর জন্য এটাও বলতে পারি যে আমাদের যেহেতু এখান থেকে আমাদের কি হচ্ছে, আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এই অভিমুখে, কিন্তু আমরা যখন এটাকে বিপরীত প্রক্রিয়া ঘটাবো না তখন তার মধ্যে কি হবে? তখন আমরা উল্টো দিক থেকে মানে এর বিপরীত অভিমুখে আমরা পাঠাবো কি? আমাদের তড়িৎ শক্তিকে পাঠাবো যখন আমরা সেটাকে চার্জিং করব। আশা করি কোনো সমস্যা নাই। ঠিক আছে, মানে ওভেন বিপরীত মানে কি? মানে অভিমুখটাও আলাদা। ঠিক আছে, এখানে কি হচ্ছে? রাসায়নিক থেকে তড়িৎ শক্তি হচ্ছিল, বাট বিপরীত করবো মানে কি? তড়িৎ থেকে রাসায়নিক শক্তি দেবো এর মধ্যে। ওকে, ঠিক আছে, ঠিক আছে তো, একদম ঠিক। এবং আমরা যখন তড়িৎ শক্তিকে এর মধ্যে দেবো না তড়িৎ উৎস থেকে, তখন কি হবে? সেটা আমরা বিপরীত অভিমুখে দেবো। যে অভিমুখে সে দিচ্ছে তড়িৎ শক্তি তার উল্টো অভিমুখে আমরা তাকে তড়িৎ শক্তি দেবো। এটা আমরা পরিষ্কার বলতে পারি, কোনো সমস্যা নেই। এটা তো ওকে দাদা, কোনো সমস্যা নেই। তাহলে কি বলতে পারি? যে আমাদের বলতে পারি যে বিপরীত বিক্রিয়া ঘটানোর জন্য কোষ্ঠীর তুলনায় বেশি তড়িৎ চালক বল বিশিষ্ট কোন বাহ্যিক তড়িৎ উৎস থেকে কোষ্ঠীতে তড়িৎ প্রবাহ পাঠাতে হয়, এবং অন্তর্বর্তনীতে যে অভিমুখে অন্তর্বর্তনীতে যে দিকে তড়িৎ প্রবাহ হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠাতে হয়। এই কোষ কাজ করে আবার দুটি ধাপে, এবং এই কোষ কাজ করে কি? দুটি ধাপে। যেটা হচ্ছে কি আমাদের কি রে, এই কোষটা কাজ করে দুটি ধাপে না করে তো। একটা হচ্ছে কি আমাদের তড়িৎ ক্ষরণ বা ডিসচার্জিং, তড়িৎ ক্ষরণ বা ডিসচার্জিং, এবং আরেকটা হচ্ছে কি আমাদের আহিতকরণ বা চার্জিং। তো এই সম্পর্কে আশা করি বলার প্রয়োজন নেই, ডিসচার্জিং তো হবেই না। যখন আমরা এটা ইউজ করছি, মানে যখন আমরা আমাদের এই পরিবাহিতে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তখন কি হবে? এর মধ্যে চার্জটা শেষ হয়ে যাবে। ঠিক তো? তো সেটাকে বলা হয় কি? তড়িৎ ক্ষরণ বা ডিসচার্জিং। এরপর আমরা যখন বাইরের কোনো তড়িৎ উৎস থেকে এর মধ্যে আমরা তড়িৎ শক্তি পাঠাচ্ছি, তখন কি বলতে পারি? এটাকে আমরা চার্জিং করছি বা আহিতকরণ করছি। সিম্পল জিনিস, দুটো আমার মধ্যে বলতে পারি, একদম ঠিক। তাহলে কি বলতে পারি? এই কোষ যখন বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠায় তখন সেই ঘটনাকে কোষের তড়িৎ ক্ষরণ বা ডিসচার্জিং বলা হয়। কোষের তড়িৎ ক্ষরণ বা ডিসচার্জিং বলা হয়, এবং ক্ষরণের সময় রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, একদম ঠিক। এরপর আমরা যখন এরপর আমরা বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহ পাঠিয়ে এই অকেজ কোষগুলিকে যখন আমরা কর্মক্ষম করে সম্ভব করে তুলি, বা যখন সেটা অকেজ এর ভিতরে যে অকেজ কোষ সেগুলোকে যখন আমরা সক্রিয় করে তুলি, মানে কর্মক্ষম করে তুলি, ঠিক কর্মক্ষম করে সম্ভব করা সম্ভব হয়, তখন সেই ঘটনায় কোষের তড়িদাহিতকরণ বা চার্জিং বলা হয়। এক্ষেত্রে বাহ্যিক তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়। একদম পরিষ্কার জিনিস, ঠিক আছে কিনা? একদম দাদা, কোনো সমস্যা নাই। আরেকটা কথা দেখো, আমরা যখন একে চার্জিং করছি, আহিতকরণ বা যখন আমরা আমাদের এই গৌণ কোষটিকে আমরা যখন চার্জিং করি,
তখন কি হয়, চার্জিং এর সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপে এর মধ্যে সঞ্চিত থাকে, থাকে কিনা, একদম হয়। তো আমরা যখনই আমাদের গ্লুকোজকে চার্জিং করি তখন কি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি হিসেবে আমাদের এই কোষটির মধ্যে সঞ্চিত হয়ে থাকে এবং পরে এই সঞ্চিত রাসায়নিক শক্তিকে পুনরায় এবং পরে এই সঞ্চিত তড়িৎ রাসায়নিক শক্তিকে বা পরে আমরা এই সঞ্চিত রাসায়নিক শক্তিকে পুনরায় তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারি। তাই একে সঞ্চয় কোষ বা সঞ্চায়ক কোষ বা সঞ্চায়ক বলা হয়ে থাকে, সঞ্চয় কোষ বা সঞ্চায়ক বা সঞ্চয় কোষও বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি আমরা যদি বলা হয় যে আমরা গণকোষকে সঞ্চায়ক কোষ বা কি আমরা গণকোষকে আমরা সঞ্চয় কোষ বা সঞ্চায়ক কোষ বা সঞ্চায়ক কেন বলে থাকি, তার কারণটা কি হচ্ছে, আমরা যখন আমাদের গণকোষকে চার্জিং করি তখন তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি হিসেবে তার মধ্যে সঞ্চিত থাকে। এরপর আমরা বহুদিন পরেও মানে সঞ্চয় করে রাখলাম কি রাসায়নিক শক্তি, এরপর আমরা একদিন দুদিন বা দু তিন দিন চার দিন পরও ঠিক আছে সেই রাসায়নিক শক্তি বা আমরা সেই রাসায়নিক শক্তিকে আবার ব্যবহার করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। মানে চার্জিং করে কিন্তু আমরা তার মধ্যে কি রয়েছি, আমরা তার মধ্যে সেটাকে আমরা সক্রিয় করছি বারবার এবং আমরা তার মধ্যে কি হচ্ছি রাসায়নিক শক্তিকে সঞ্চিত করে রাখতে পারি। তার জন্যই বলতে পারি যে আমাদের গণকোষকে একটা সঞ্চয় কোষ বা সঞ্চায়ক কোষ বা একটি সঞ্চায়ক বলা হয়ে থাকে। ঠিক আছে, মানে যেমন আমাদের ফোনটা আছে, আমরা যখন একটা মোবাইলকে বা একটা ফোনকে আমরা চার্জিং করি তখন কি হয়, সেটা কি হয় আমাদের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত ফোনটার মধ্যে, ঠিক তো। এবার সেই রাসায়নিক শক্তিটা ধীরে ধীরে খতম তখন হয় যখন আমরা সেটা মোবাইলটা ব্যবহার করি। আর যদি আমরা মোবাইলটাকে ব্যবহার না করি তখন কি হয়, সেই ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি সেটা কিন্তু যেমনকে তেমনি থেকে যায়, তড়িৎ শক্তি সে বাইরে বেরিয়ে আসে না। মানে সে আমাদের ফোনের যে ব্যাটারি সেটাকে আমরা কি বলতে পারি সঞ্চায়ক বলতে পারি বা একটা সঞ্চয় কোষ বা একটা সঞ্চায়ক বলতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা আমাদের নেই হাতে। ওকে, ঠিক আছে তো, চলো তাহলে কি বলতে পারি, আমরা আগে টর্চ ব্যবহার করতাম সেটা হচ্ছে আমাদের প্রাথমিক কোষ এবং আমরা এখন হাতে যে মোবাইল ব্যবহার করি সেই মোবাইলটা আমাদের চার্জিং করতে পারি আবার ডিসচার্জিং হয়, চার্জ হয় খতমও হয়, চার্জ এটা ডিসচার্জিং বলা হয়। তাহলে আমরা আমাদের ফোনের যে ব্যাটারি সেটাকে বলতে পারি একটা গণকোষ বা একটা সেকেন্ডারি সেল। ওকে, আর কোনো সমস্যা নাই। এরপর চলো প্রমাণ কোষ বা মানব কোষ কি সেই সম্পর্কে দুই একটা কথা বলে দিই। তো দেখো ভাই, এই মানব কোষ বা প্রমাণ কোষ সম্পর্কে আমি দুটি কথা বলছি, বেশি কথা বলছি না কারণ এটা এতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, দেখো কি হয়, দেখো আমাদের একটি কোষ আছে সেটা হচ্ছে মানব কোষ বা একটি গণকোষ বলা হয় এবং আমাদের এই মানব কোষ বা গণকোষ যখনই আমরা একটি মানব কোষ বা গণকোষ এখানে ব্যবহার করব তখন আমাদের একটি গণকোষ বা মানব কোষ যতক্ষণ সক্রিয় থাকে, যতক্ষণ ধরে চলে আমাদের কোষটির যে তড়িৎ চালক বল তার কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে কি বলতে পারি, আমরা যদি একটা কোষ ব্যবহার করি এবং সেই কোষটা যতক্ষণ সক্রিয় থাকবে শেষ পর্যন্ত, যতক্ষণ না তার চার্জ পুরো খতম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কোষটার তড়িৎ চালক বলের পরিমাণটা কখনো কিন্তু পরিবর্তন হয় না। আর সেই কোষকে আমরা একটা মানব কোষ বা আমরা প্রমাণ কি প্রকাশ না ইয়ার প্রমাণ কোষ বলে থাকি। প্রমাণ কোষ কেন বলা হয়, কারণটা হচ্ছে দেখো শুনো কি হচ্ছে, এই কোষ যতক্ষণ সক্রিয় থাকে ততক্ষণ তড়িৎ চালক বলের বিন্দুমাত্র পরিবর্তন হয় না, অর্থাৎ তড়িৎ চালক বলের মান স্থির থাকে। তাই এই কোষের তড়িৎ চালক বলের স্থির মানের সঙ্গে তুলনা করে অন্যান্য কোষের তড়িৎ চালক বল নির্ণয় করা যায় বা বিভিন্ন তড়িৎ যন্ত্রকে অসাঙ্কিত করা যায়। তড়িৎ উৎস হিসেবে এই কোষ প্রায় কখনোই ব্যবহৃত হয় না। বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রমাণ কোষ হলো ওয়েস্টার্ন ক্যাডমিয়াম কোষ। ভোল্ট এককটির আন্তর্জাতিক সংখ্যা নির্ধারণ করার সময় এই কোষটির স্থির তড়িৎ চালক বলকে ব্যবহার করা হয়। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই কোষের তড়িৎ চালক বলের মান হচ্ছে 1.0130 ভোল্ট। তো একটা হচ্ছে কি যে আমাদের যেহেতু এই কোষটার তড়িৎচালক বলটার মানটা কোনো পরিবর্তন হয় না, তাই আমরা এই কোষটার তড়িৎচালক বলটার মানটাকে একটা স্থির মান হিসেবে ধরে নিয়ে আমরা অন্য কোনো প্রকারের
যা কিছু কোষ আছে বা যা কিছু তড়িৎতন্ত্র আছে তাদের আমরা তড়িৎচালক বলটা কিন্তু পরিমাপ করি বা তাদের সেটাকে আমরা অংশাঙ্কিত করি। তার জন্য আমরা এটাকে প্রমাণ কোষ ধরে নিই, ঠিক আছে। যেমন সমুদ্রের জলের যে উচ্চতা, সেই সমুদ্রের জলের উচ্চতাটাকে আমরা কিন্তু একটা স্থির ধরে নিয়ে আমরা যে কোনো বস্তুর উচ্চতা পরিমাপ করি। তার জন্য আমরা সমুদ্র জলের উচ্চতা তাকে আমরা প্রমাণ উচ্চতা বলে থাকি। ঠিক তেমনই আমাদের এই যে কোষটা আছে, এই কোষটা তড়িৎচালক বলের পরিমাণের কোনো রকম পরিবর্তন হয় না, কোনো রকম পরিবর্তন হয় না। তাই আমরা এই তড়িৎচালক বলকে আমরা এই কোষটার মানে মানব কোষ বা একটা প্রমাণ কোষের তড়িৎচালক বলকে একটি প্রমাণ কোষ হিসেবে ধরে নিয়ে যে কোনো বস্তু তড়িৎচালক বলের পরিমাপ করি। ঠিক আছে তো? আবার মাথায় রাখবে যে আমাদের 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের এই মানব বা প্রমাণ কোষের যে তড়িৎচালক বলের মান সেটা হচ্ছে 1.08, আই থিঙ্ক, সরি 1.01830, 1.01830 ভোল্ট। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, ঠিক আছে, ভোল্ট কানিয়েছি কারণ ভোল্ট হচ্ছে আমাদের এই তড়িৎচালক বলের একক। ওকে, চলো ভাই, তাহলে আশা করি আর কোনো সমস্যা নাই। আরেকটা কথা, আমাদের যে তড়িৎ কোষ আছে না, তো আমরা যখনই একটা সার্কিট বা একটা ইলেকট্রিক সার্কিট বা একটা তড়িৎ বর্তনীতে আমাদের কোষটিকে ব্যবহার করব, তখন সেই কোষের যে সিম্বল, সেই সিম্বলটা কিন্তু এইরকম হয়। ঠিক আছে, কিরকম হয় সেই সম্পর্কে বোঝো। এরকম হয়, এরকম হয়, আর এরকম এরকম, ঠিক আছে। তাহলে এটা যখন আমরা লাগাবো তখন বুঝে যাবে কি এরকম যদি কোন একটা ইলেকট্রিক সার্কিট বা একটা তড়িৎ বর্তনী থাকে, তখন জানবে সেটা একটা তড়িৎ উৎস বা সেই তড়িৎ উৎসটা হচ্ছে আমাদের একটা তড়িৎ কোষ। ঠিক আছে, আর এটাই হচ্ছে তড়িৎ কোষের কি হচ্ছে, এটাই হচ্ছে তড়িৎ কোষের চিহ্ন, সিম্বল অফ এ সেল। ওকে, ঠিক আছে তো? যেখানে আমাদের বড়টা দেখাবে কি প্লাস এবং ছোট দেখাবে আমাদের মাইনাস। ঠিক আছে তো? বড়টা দেখাবে আমাদের প্লাস এবং ছোটটা দেখাবে আমাদের মাইনাস। ঠিক আছে, চলো ভাই, এবং এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই, একদম কুল। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা এখানে পর্যন্তই থাকুক, বেশি বড় করছি না, আই থিঙ্ক অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, আর বেশি বিরক্ত হয়ে লাভ নেই। ওকে, তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। পরের দিন আমরা এই গণ যে কোষটা আছে, এই গণ কোষ বা সেকেন্ডারি সেল বা আমাদের সঞ্চয় কোষ সম্পর্কে আমরা আরো ভালো করে কয়েকটা জিনিস সম্পর্কে জানবো। মানে আমাদের এই গণকোষ দুই প্রকার আছে, একটা হচ্ছে কি আমাদের লেড, আই থিঙ্ক আছে কি আছে আমাদের লেড এসিড সঞ্চায়ক, আর একটা আছে ক্ষারীয় সঞ্চায়ক। ঠিক আছে, তাহলে লেড এসিড সঞ্চায়ক আর ক্ষারীয় সঞ্চায়ক সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করবো, দু একটা কথা বলবো। তারপরে আমাদের গণকোষের সামর্থ্য বা ক্ষমতা কোষ জানবো। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু পরের টপিকটা খতম হয়ে যাবে। তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। আমি থকে গেছি পুরো, ঠিক আছে, আমার এনার্জি পুরো খতম। আর আমার এনার্জি গ্রো করার জন্য তোমরা শেয়ার করতে মোটেই ভুলে যাও না। আর টেক কেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, পরের লেকচার তাড়াতাড়ি আসছে। আর আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট সিলেবাস ওয়াইজ পুরো চ্যাপ্টারটা শেষ করা বা পুরো ফিজিক্সটা শেষ করা, যেটা আমরা কমপ্লিট করবো 100%। চিন্তার কোনো কারণ নেই, এক্সামের আগে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে খতম করে তারপর আমরা তার প্রশ্ন যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আছে সেগুলোকে আমরা সমাধান করবো। ওকে, তো টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। ওকে, স্যার করতে বলে যাও না ভাই ভাই।